সো এখন শুরু করবো ইনশাল্লাহ অধ্যায় 5 শৈবাল ছত্রাক। এবং এই শৈবাল ছত্রাক অধ্যায়টার বেলায় অনেক এমসিকিউ, এবং এইটা এমন একটা অধ্যায় যে অধ্যায় পড়ার সময় মানে এডমিশন টেস্টে গিয়েও স্টুডেন্টদের অনেক বেশি কষ্ট হয়, কারণ এই অধ্যায়ে এমসিকিউ আসলে অভাব নাই। তো এমসিকিউ যেহেতু অনেক 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 উদাহরণ, তো পরীক্ষায় যে কোনো জায়গা থেকে প্রশ্ন যদি উঠাই দেয় তুমি বলতে পারবা যে এটা ইম্পর্টেন্ট না, কেন দিলেন না। তো এই জন্য এই অধ্যায়ের ক্ষেত্রে এমসিকিউর শেষ নাই, বিশাল। তো এই জন্য এই অধ্যায়ের এডমিশন ক্লাস যদি কারো পক্ষে অনেক সময় থাকে, তাহলে এডমিশন ক্লাসটা আমার দেয়া আছে সম্ভবত ইউটিউবে, চ্যানেল করতে পারো আমার মেডিকেলের জন্য যে এডমিশন ক্লাসটা আছে। বাট যদি তুমি চাও যে ভাই বাছাই করা এমসিকিউগুলো ইনশাল্লাহ আমরা পড়ে ফেলি, তো এই ক্লাসটা তোমার জন্য। তাহলে এখানে মূলত এই শৈবাল ছত্রাকের বাছাই করা এমসিকিউ যেগুলো ইতিপূর্বে এসেছে বা বেশি ইম্পর্টেন্ট, ধরো অনেকগুলো উদাহরণ আছে কিন্তু তার মধ্যে থাকে না যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো আসার সম্ভাবনা বেশি, এই ধরনের প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ এই অংশে শেষ করে ফেলবো। ওকে, আশা করছি এর মতো অনেক এমসিকিউ কভার হবে। তারপরেও যেহেতু এটা একটা বিশাল এমসিকিউর অধ্যায়, অনেক উদাহরণ বেশি, মনে রাখাটা কঠিন, এই জন্য এটাতে একটু ফোকাসটা ওইভাবে দিতে হবে। ঠিক আছে, চলো আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো যেন মিস না হয়, যেগুলো বারবার আসে এগুলো আমরা ভালো মতো যেন পেরে যাই, এটা আমরা এনশিওর করার চেষ্টা করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করি। খেয়াল করো, প্রথমে পাথরের গায়ে জন্মানো শৈবালকে কি বলে খেয়াল করে দেখো ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি। পাথর মানে লিথো, তাহলে পাথরের গায়ে যে শৈবাল জন্মায় তাকে আমরা বলি লিথোফাইট। তাকে আমরা কি বলি? লিথোফাইট। তাহলে পাথরের গায়ে যে শৈবাল জন্মায় তাকে আমরা বলি লিথোফাইট, এই যে লিথোফাইট। এবার আরও কিছু ইম্পর্টেন্ট এখান থেকে এমসিকিউ খেয়াল করো সবাই। ভাইয়া যদি এমন হয় কোনো একটা শৈবাল মাটির নিচে আবদ্ধ, মাটিতে আবদ্ধ, ঠিক আছে, মাটিতে আবদ্ধ কিন্তু পানির নিচে, মাটিতে আবদ্ধ কিন্তু পানির নিচে, পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে আছে, এই ধরনের যে শৈবাল, বুঝছো, জলাশয়ের মধ্যে মাটিতে তার নিচের অংশটা আবদ্ধ কিন্তু সে পানির নিচে আছে, পানির ভিতরে আছে, এই ধরনের শৈবালকে আমরা বলবো বেন্থিক শৈবাল। এই ধরনের শৈবালকে আমরা কি বলি? বেন্থিক শৈবাল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, বেন্থিক শৈবাল। নেক্সট, কখনো কখনো শৈবাল এমন হয় যে অন্য একটা হাই লেভেলের কোনো একটা উদ্ভিদের টিস্যুর ভিতরে গিয়ে জন্মগ্রহণ করেছে, মানে একটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের টিস্যুর ভিতরে অভ্যন্তরে, টিস্যুর অভ্যন্তরে যেগুলো জন্মগ্রহণ করে আমরা এদেরকে বলি এন্ডোফাইট। কি বলি? এন্ডোফাইট। কেন? এন্ডো শব্দের অর্থ কি? ভিতরে। এন্ডো শব্দের অর্থ কি? ভিতরে। সো যেহেতু ভিতরে জন্মগ্রহণ করেছে, উই কল ইট এন্ডোফাইট। ওকে, আর যখন মাঝে মধ্যে এমন হয় কোন একটা শৈবাল অন্য আরেকটা শৈবালের গায়ে জন্মগ্রহণ করেছে, আরেকটার উপরে, আরেকটা শৈবালের উপরে, তাকে আমরা বলি এপিফাইট। কি বলি? এপিফাইট। এপি মানে উপরে বা বাইরে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে 4টা বললাম। পাথরের গায়ে হলে আমরা মনে রাখবো লিথোফাইট, লিথো মানে মনে রাখবো পাথর। যদি জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যদি কোনো শৈবাল জন্মায় তাকে আমরা বলবো বেন্থিক শৈবাল। কোনো টিস্যুর ভিতরে অভ্যন্তরে জন্মায় আমরা বলবো এন্ডোফাইট। কোনো টিস্যুর বাইরে অন্য কোনো শৈবালের গায়ে যদি গায়ের উপরে জন্মায় তাকে আমরা বলবো এপিফাইট। ওকে, দেখো কিছু না হলেও 4টা এমসিকিউ তো পড়া হয়েছে। যদি আল্লাহ ভাগ্যে রাখে 4টার মধ্যে একটা চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাই না? এভাবে আসলে আমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হয়, মানে আসলে অনেক এমসিকিউ আছে এই জন্য প্র্যাকটিস করবো না এমন যেন না হয়, কারণ পরে যদি এগুলোর মধ্যে চলে আসে আফসোস হবে নালে। সবুজ শৈবালে কোন খাদ্য সঞ্চিত থাকে খেয়াল করে দেখো ভাইয়া। শৈবাল মূলত স্টার্চ সঞ্চয় করে। কোনটা সঞ্চয় করে? স্টার্চ। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট জায়গায় আসবো, খেয়াল করে দেখো। সবুজ শৈবাল স্টার্চ সঞ্চয় করে। ভাই মনে রাখবা, শৈবাল ছত্রাক মানে অধ্যায় 5-এ যারা আছে বুঝছো, এদের দুইটা কমন বৈশিষ্ট্য হলো এরা সবাই হচ্ছে অভাস্কুলার। এটা আমি তোমাকে পরবর্তী অধ্যায়ে আবার পড়াবো, দেখবা। এরা সবাই হচ্ছে অভাস্কুলার। অধ্যায় 5, অধ্যায় 6-এর যে প্রথমটা ব্রায়োফাইটা, এদের কমন বৈশিষ্ট্য হলো এরা হলো অভাস্কুলার। অভাস্কুলার মানে কি? অভাস্কুলার মানে হচ্ছে এদের পরিবহন তন্ত্র নাই। অভাস্কুলার মানে কি? অভাস্কুলার মানে এদের কোনো পরিবহন তন্ত্র নাই, জাইলেম ফ্লোয়েম নাই, বুঝতে পারছো? তাহলে পরিবহন তন্ত্র বা জাইলেম ফ্লোয়েম থাকে না, এই জন্য আমরা এদেরকে বলি অভাস্কুলার। নেক্সট ভাইয়া, এদের যে জননাঙ্গ এটা কোনো বন্ধা কোষ আবরণ দিয়ে আবৃত নয়। বন্ধা কোষ আবরণ দিয়ে আবৃত নয়, এটা আমরা আসলে খেয়াল রাখবো। ওকে, তাহলে এদের জননাঙ্গ হচ্ছে বন্ধা কোষ আবরণ দিয়ে আবৃত নয়, এইটা খেয়াল রাখবো অর্থাৎ 5-এর বেলায় যারাই আছে, শৈবাল হোক ছত্রাক হোক, এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে। ওকে, নেক্সট ভাই, অধ্যায় 5-এ যারা আছে শৈবাল ছত্রাক, এরা সবাই হচ্ছে গেমিটোফাইটিক উদ্ভিদ। গেমিটোফাইটিক স্পোরোফাইটিক মানে অর্থাৎ 6-এর শুরুতে তোমরা এটা ব্যাখ্যা পাবা, তারপর হালকা করে ভাই বলে দিই। গেমিটোফাইটিক মানে হচ্ছে, গেমিট মানে হচ্ছে সবাই জানো জনন কোষ, তাই না? শুক্রাণু ডিম্বাণু। তাহলে জনন কোষ বা গ্যামিট ওরা কেমন হয়? হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? সবাই জানে ভাই গ্যামিট হচ্ছে হ্যাপ্লয়েড হয়। গ্যামিট কেমন হয়? হ্যাপ্লয়েড।
তার মানে এরা এমন উদ্ভিদ যাদের প্রত্যেকটা কোষ, দেহের প্রত্যেকটা কোষ এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম দিয়ে গঠিত। ওকে, তাহলে ওরা এমন উদ্ভিদ যাদের দেহের প্রত্যেকটা কোষ এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম দিয়ে গঠিত হবে। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ পারবা। এই হচ্ছে গ্যামেটোফাইটিক। শেষ। আমরা 3টা ইম্পর্টেন্ট জায়গায় পড়লাম। নেক্সট শৈবাল। খেয়াল করে দেখো ভাইয়া, শৈবাল সবুজ শৈবাল, তার মানে বুঝতেই পারছো খাদ্য তৈরি করতে পারে। ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না, ছত্রাকের ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু শৈবাল এই হিসেবে একটু উন্নত। এবং আমাদের এই পৃথিবীতে যত ফটোসিনথেসিস হয় তার অ্যারাউন্ড 60% মতো শৈবালই করে থাকে। তো একটা বিশাল অ্যামাউন্টের ফটোসিনথেসিস সে করে, শৈবাল করে। আমাদের খাদ্যের যোগানদাতা বলা চলে, তাই না? কারণ ফটোসিনথেসিসের মাধ্যমেই তো খাদ্য তৈরি হয়। আচ্ছা, এখন খেয়াল করে দেখো ভাই, শৈবালের যে কোষ প্রাচীর, প্রথম কথা, শৈবালের কোষ প্রাচীর আছে নাকি নাই? অবশ্যই আছে। ভাইয়া শৈবালের যে কোষ প্রাচীর কেন আছে? ভাই এটা উদ্ভিদজাতীয় না, অবশ্যই কোষ প্রাচীর আছে। এমনকি ছত্রাকেরও আছে। আমরা সবাই মুখস্থ পারি ছত্রাকের যে কোষ প্রাচীর, আমরা সবাই জানি ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত হয়। এটা আমরা 9-10-এ অনেকবার ভালো করে পড়ছি। কিন্তু শৈবালের যে কোষ প্রাচীর, এটা কি দিয়ে তৈরি হয় বলো? দেখো, শৈবাল যেহেতু একটা উদ্ভিজ্জ টাইপের না, লো ক্লাসের উদ্ভিদ, তো এটার কোষ প্রাচীর মেইনলি সেলুলোজ থাকবেই, তাই না? কোষ প্রাচীরের প্রধান উপাদানই তো সেলুলোজ থাকবেই, সাথে থাকে পেকটিন, সেলুলোজ এবং পেকটিন। তাহলে এটা একটু খেয়াল করবো। শৈবালের কোষ প্রাচীর 2টা উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে সেলুলোজ, সাথে কি বললাম? পেকটিন। এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা এখানে শৈবাল থেকে অনেকগুলো এমসিকিউ পড়ে ফেললাম। অভাস্কুলার মানে ভাস্কুলার সিস্টেম নাই, পরিবহন তন্ত্র নাই, মানে জাইলেম ফ্লোয়েম নাই। জননাঙ্গ কেমন হবে? বন্ধা কোষ আবরণ দিয়ে আবৃত নয়। জননাঙ্গ কোনো বন্ধা কোষ আবরণ দিয়ে আবৃত না। গ্যামেটোফাইটিক উদ্ভিদ। গ্যামেটোফাইটিক উদ্ভিদ মানে হলো যাদের দেহের প্রত্যেকটা কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে গ্যামেটোফাইটিক উদ্ভিদ বলতে বোঝায় যাদের দেহের প্রত্যেকটা কোষ হ্যাপ্লয়েড। ওকে, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা কভার করলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এই জননাঙ্গের এখানে আরেকটা এমসিকিউ আছে, যেটা তোমরা হয়তো বা ওই 9-এ একটু আইডিয়া পেয়েছো। জাইগোট। হ্যাঁ, জাইগোট কিন্তু কখনোই, এদের জাইগোটটা কখনোই বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। কখনোই বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। এই যে ক্রস দিছি, কিন্তু ক্রসটার খেয়াল করো। আবার অনেকে ক্রস শুধু স্লাইড পড়ে তো ক্রস খেয়াল করে না, তখন বলে ভাই তো পড়াইছে বহুকোষী ভ্রূণে পরিণত হয়, দেখাইছিলাম, কিন্তু হয় নাই। ঠিক আছে, তাহলে খেয়াল করবা এই পয়েন্টটা একটু আলাদা করে মুখস্থ করার চেষ্টা করবা, মনে রাখার চেষ্টা করবা, কারণ এই 2টা পয়েন্ট দিয়ে তুমি সামনে অনেকগুলো এমসিকিউ দেখবে, অ্যান্সার করতে পারছো। তাহলে এইগুলো একটু আনকমন পয়েন্ট তো, আর এই পয়েন্টগুলো আমি বিভিন্ন অধ্যায়ে অনেক ব্যাখ্যা করছি, এগুলো একটু আলাদা করে জন্য খেয়াল রাখবা। তো আমাদের এবার প্রশ্ন হচ্ছে, সবুজ শৈবালে থাকে কোনটা? সঞ্চিত খাদ্য স্টার্চ, খুবই কমন। সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ, আর ছত্রাকের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন এবং তেলবিন্দু। ওকে, ছত্রাকের সঞ্চিত খাদ্য কোনটা? গ্লাইকোজেন এবং তেলবিন্দু। পরীক্ষায় এসে এগারিক আছে সঞ্চিত খাদ্য কোনটা? শুধু তেলবিন্দু। ওকে, আমরা সামনের দিকে আসি। এককোষী সচল শৈবাল কোনটা? এই যে উদাহরণগুলো ভাইয়া, এই উদাহরণগুলো পড়তে পড়তে জীবন চলিয়া যায়। এই এককোষী সচল শৈবাল, এখন কথা হচ্ছে ভাইয়া কত উদাহরণ পড়বো? না, সব না। আমি যেগুলো ইনশাল্লাহ তোমাকে এখন পড়াবো, তুমি শুধুমাত্র এগুলো ইনশাল্লাহ পড়ো, তাও তুমি অনেক ভালো পারবে। এগুলো আমি দেখছি প্রশ্নপত্র অনেক বেশি আসছে এগুলোই। ওকে, চলো ফার্স্ট অফ অল, এককোষী সচল শৈবাল। সচল মানে কি? এই শৈবাল চলতে পারে। চলতে পারে কীরকম? অবশ্যই তার মধ্যে ফ্লাজেলা থাকবে, রাইট? ফ্লাজেলা থাকলে চলতে পারবে। আচ্ছা, এই ফ্লাজেলাযুক্ত এককোষী একটাই কোষ এমন সচল শৈবাল কোনটা? খেয়াল করে দেখো, নেভিকুলা মানে ডায়াটম, নেভিকুলা মানে ডায়াটম। ক্লোরেলা মনে রাখবা, ক্লোরেলা এটা তুমি ভুলে দিতে পারো, এটা এভাবে মনে রাখবা। ক্লোরোফিল কই থাকে? উদ্ভিদের মধ্যে, তাই না? উদ্ভিদ কি চলে? চলে না, এভাবে মনে রাখতে পারো। ক্লোরোফিল, ক্লোরেলা যেটা, এটা হচ্ছে নিশ্চল। ক্লোরেলা যেটা, এটা হচ্ছে নিশ্চল। এটা পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট। ক্লোরেলা কেমন? নিশ্চল। কীভাবে মনে রাখবা বুঝছো তো? যে ক্লোরোফিল কই থাকে? ক্লোরোফিল থাকে উদ্ভিদের মধ্যে। উদ্ভিদ কি চলে? মানুষের মতো চলে না, যদিও আরেকটা বিশেষ ধরনের চলন আছে, লাগবে না, চলো না, তুমি নর্মালি চিন্তা করো, চলো না। সো ক্লোরেলা চলো না, নিশ্চল। এবং এটা পরীক্ষা আসে, এটা আর আগে আসছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলে কে? সচলকে এই যে ক্ল্যামাইডোমোনাস। কে চলে? ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস সে চলে। ওকে, তাহলে খুবই খুবই ইম্পর্টেন্ট। এককোষী সচল শৈবালের উদাহরণ কোনটা? ক্ল্যামাইডোমোনাস। একটা কোষ এবং সে চলতে পারে, সচল শৈবাল। ওকে, ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস। আশা করি ইনশাল্লাহ মনে থাকবে, কয়েকবার করে বলছি যেহেতু। তারপর যদি কারো মনে না থাকে তাহলে মনে রাখবা, এককোষী, একাকে, একা হচ্ছি আমি, মানে তুমি, মানে মাই, হ্যাঁ আমি। ওকে, একা আমি চলতে পারি। ক্ল্যামাই, এই যে ক্ল্যামাইডোমোনাস, মাই থাকবে, হ্যাঁ, যে সচল আছে এই যে মাই, এটা দিয়েছিলে মনে রাখতে পারো।
ওকে, মাই পেন, একা। চলে আসি নেক্সট, কোনটি পাতা সদৃশ শৈবাল? এখান থেকে এই প্রশ্নটা এর আগে বোর্ডে আসছে, তো আমরা ইনশাল্লাহ খেয়াল করবো, দুইটা এমসিকিউ এখান থেকে পড়বো। ফার্স্ট অফ অল, পাতা কোনটা? পাতার মধ্যে দেখতে হচ্ছে উলভা। পাতার মধ্যে দেখতে কোনটা? উলভা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পাতা সদৃশ শৈবাল, এটা সহজ, ইনশাল্লাহ পারবা। এখন যেটা পরীক্ষার জন্য আরেকটা ইম্পর্টেন্ট, সেটা খেয়াল করো। এই যে সি নাম্বার যেটা আছে কারা, এটা যে খেয়াল করে দেখো, এটা পরীক্ষা আসবে ভাবে নিচের কোন শৈবালটি পর্ব, মধ্যপর্ব এইগুলো বিশিষ্ট? উত্তর হচ্ছে কারা। এর উচ্চারণ কি কারা না চারা, তোমরা একটু মিলাই নিও। আমি উচ্চারণ তেমন একটা পারি না, এই উচ্চারণগুলো প্রত্যেকটা উচ্চারণ আমার খুব ভুল হয়, এবং আমি উচ্চারণগুলো ম্যাক্সিমাম বিকৃত উচ্চারণ দিয়ে মনে রাখছি। তোমরা আমার এডমিশনের ক্লাস যদি কেউ করে থাকো শৈবাল ছত্রাকে, সে বুঝতে পারবা একদম অদ্ভুত অদ্ভুত উচ্চারণ দিয়ে আমি এগুলো পড়িয়েছি, কারণ ওই উচ্চারণের সাথে মিল রেখে রেখে মোটামুটি উত্তর ধরে ফেলা যায়, বুঝছো? তো এখন আমি তো আর একদম এক্সাক্ট উচ্চারণ আমি সবগুলো জানি না, তোমরা একটু সবাই চেক করে নিও, বুঝছো? আমি আগে থেকে অ্যাপোলজি চেয়ে নিলাম। তাহলে উলভা হচ্ছে পাতার মতো, আর কারা বা চারা যে উচ্চারণ জানি না কারা, সেটা হচ্ছে পর্ব, মধ্যপর্ব। হ্যাঁ, ওকে, কয়ের মতো উচ্চারণ করছে এই জন্য যে ক্লোরোফিল, CHL, CH থাকলে কয়ের মতো উচ্চারণ করলাম, আই ডোন্ট নো। সো কারা হচ্ছে পর্ব, মধ্যপর্ব বিশিষ্ট, পরীক্ষায় দুইটাই আসতে পারে। তাহলে পাতার মতো, ঠান্ডা মাথায় কুল, পাতার মতো কোনটা? উলভা। ওকে, পর্ব, মধ্যপর্ব বিশিষ্ট কারা। ওকে, কারা যেটা কিলো। চলে আসি পরেরটায়, অগ্নিশৈবাল বা ফায়ার এলগি নামে পরিচিত কোনটা? তাই দেখো, খেয়াল করে দেখো, অগ্নিশৈবাল ফায়ার এলগি, আগুন জ্বলতেছে। ফায়ার নামের মধ্যে লেখা আছে ফায়ার, ফায়ার পায়ার, এই যে পায়ার, পাইরোভাইটা। ওকে, ফায়ার পায়ার। তো এইটাই যারা ধরো উচ্চারণ ভালো পারবে না তা কি করবে? পায়ার, এখানে পায়ার লেগেছে, আগুন লেগেছে, তাহলে পায়ার বা ফায়ার, ফায়ার এলগি হচ্ছে পাইরোফাইটা। ফায়ার এলগি, ফায়ার এলগি কোনটা? অগ্নিশৈবাল কোনটা? পাইরোফাইটা, পাইরোফাইটা, ফায়ার পায়ার। ওকে, এভাবে মনে রাখলে ভুল হবে না আর কি, ইনশাল্লাহ। নেক্সট, সাইটোপ্লাজমিক হবে এটা, সাইটোপ্লাজমিক সূত্র দ্বারা যুক্ত থাকে নিচের কোন ধরনের শৈবাল? ভাই খেয়াল করে দেখো, মূলত সাইটোপ্লাজমের সূত্র দিয়ে অনেকগুলা ধরো ছোট ছোট শৈবাল যারা সচল চলতে পারে, মানে প্লাজেলা আছে, ওরা অনেকগুলো একসাথে এরকম সাইটোপ্লাজমিক সূত্র দিয়ে কানেক্টেড থাকে। কানেক্টেড থেকে ওরা কলোনি তৈরি করে, কানেক্টেড থেকে ওরা কি করে? ওরা কলোনি তৈরি করে, এবং ওরা প্লাজেলা থাকার কারণে ওরা সচল হয়। তাহলে সাইটোপ্লাজমিক সূত্র দ্বারা যুক্ত থাকে, একটার সাথে একটা কানেক্টেড, অনেক অনেক কানেকশন, মানে কি অনেকগুলো হয়ে গেছে না? অনেকগুলো হলে আমরা একসাথে কি বলি? কলোনি। একটা কলোনিতে অনেকগুলো বাসা থাকে, তাহলে এর উত্তর হচ্ছে সচল কলোনিয়াল। উত্তর কি হবে? সচল কলোনিয়াল। ওকে, উত্তর হচ্ছে সচল কলোনিয়াল। আচ্ছা, এই সাইফোনের কথা যেহেতু আসছে, তোমাকে একটু বলে দিই, সাইফোনের যেটা, এটা হচ্ছে মনে রাখবা সিনোসাইটিক টাইপের হয়। সিনোসাইটিক মানে বহু নিউক্লিয়াস যুক্ত হয়, বহু নিউক্লিয়াস যুক্ত হয়। হ্যাঁ, এটার উদাহরণটা খেয়াল রাখতে পারো, একটা হচ্ছে বোট্রিডিয়াম, এটা পরীক্ষায় আসে, বোট্রিডিয়াম, বোট্রিডিয়াম। আর একটা হচ্ছে ভকারিয়া না কি যেন। ওকে, ভকারিয়া না ভচারিয়া, উচ্চারণ আমি বললাম, আই ডোন্ট নো। ভকারিয়া বা ভচারিয়া, বোট্রিডিয়াম, এই দুটো হলো সিনোসাইটিক। একটু কঠিন, বেশি কঠিন হলে বাদ দাও, যেগুলো পড়াচ্ছি এগুলো ছিল খেয়াল রাখো। ওকে, আর পারলে এটা খেয়াল রাখো, কারণ এটা বোট্রিডিয়ামটা পরীক্ষা আসছে, যে সিনোসাইটিক শৈবাল নিচের কোনটা? বোট্রিডিয়াম, এটা পরীক্ষা বেশি আসছে। হ্যাঁ, ভকারিয়া এবং বোট্রিডিয়াম, এই দুটো একটু আলাদা করে তুমি একটু খেয়াল রাখতে পারো। ওকে, চলে আসি আমরা ইনশাল্লাহ। এরপরে আমরা আমাদের এখানে তেমন কিছু আর কি আছে না। ওকে, আমরা সামনের দিকে আগাই, চলো ইনশাল্লাহ। ভেরি মাচ ইম্পর্টেন্ট কয়েকটা জায়গায় আসি। বহুকোষী ফিলামেন্টাস শৈবালের অঙ্গজ জনন ঘটে কোনটার মাধ্যমে? খেয়াল করে দেখো, অঙ্গজ জনন, অঙ্গজ জনন ঘটে, কোষ বিভাজন তো অঙ্গজ জনন না, খণ্ডায়ন। এই যে খণ্ডায়ন হচ্ছে অঙ্গজ জনন, তাই না? একটা খণ্ড আলাদা হবে, ওই প্রত্যেকটা খণ্ড থেকে একটা একটা করে ইন্ডিভিজুয়াল শৈবাল হবে। ওকে, মাঝখান থেকে কেটে দিচ্ছ, 5টা টুকরা হয়েছে, মনে করো 5টা থেকে ইন্ডিভিজুয়াল শৈবাল হচ্ছে। এই ধরনের যে খণ্ড থেকে আবার নতুন একটা উদ্ভিদ তৈরি হয়, এটা হচ্ছে খণ্ডায়ন। এটা এক ধরনের অঙ্গজ জনন, কারণ অঙ্গ আলাদা হয়ে সেখান থেকে একটা উদ্ভিদ তৈরি হয়েছে। ওকে, খুবই ইজি। আর এখানে কয়েকটা বিষয় আছে, একটু বলে দিই। স্পোর, মনে রাখবা স্পোর উৎপাদন কিন্তু অযৌন জনন। ওকে, অযৌন জনন পরীক্ষা যদি আসে, অযৌন জনন হয় কোন প্রক্রিয়ায়? স্পোরের মাধ্যমে। তাহলে ভাইয়া অযৌন যদি স্পোর হয়, তাহলে যৌন জনন কিসের মাধ্যমে হয়? এই, এটা সবাই পারো, গ্যামিট। যৌন জনন হয় গ্যামিটের মাধ্যমে, পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট। ওকে, তাহলে অযৌন জনন হয় কিসের মাধ্যমে? স্পোর তৈরির মাধ্যমে। স্পোর অনেক রকমের আছে, কেউ চলতে পারে, কেউ চলতে পারে না, কিন্তু বিভিন্ন রকমের হইতে পারে, সমস্যা নাই। কিন্তু যৌন জনন হয় কোনটার মাধ্যমে? গ্যামিট। আমরা বলি পুং গ্যামিট, স্ত্রী গ্যামিট। তাহলে যৌন জনন হয় কোনটার মাধ্যমে? গ্যামিট তৈরির মাধ্যমে। বুঝতে পারছো? ওকে, চলে আসি সামনের দিকে।
নিচের কোনটিতে হর্মোগোনিয়া থাকে? হর্মোগোনিয়া এক ধরনের অঙ্গজননের মতোই, একটা বিশেষায়িত অংশ আলাদা হয়, আলাদা প্রত্যেকটা বিশেষায়িত অংশকে আমরা বলি হর্মোগোনিয়া, ওই প্রত্যেকটা থেকে আলাদা আলাদা গাছ হয়। এখন এটা কিভাবে ইনশাল্লাহ মনে রাখবা, সবাই খেয়াল করে দেখো, এই হর্মোগোনিয়া এটা মনে রাখবা নো দিয়ে, নো, হর্মোগোনিয়া, নো নো নো, এন ফর নস্টক, এন ফর নস্টক, ও ফর অসিলাটোরিয়া, অসিলাটোরিয়া, এই যে নস্টক এবং অসিলাটোরিয়া, ওকে, অসিলাটোরিয়া, এই হচ্ছে তোমার হর্মোগোনিয়া। তাহলে নো দিয়ে মনে রাখবো আমরা, নো, নস্টক এবং অসিলাটোরিয়া। তাহলে আমাদের এখানে অপশনে আছে অসিলাটোরিয়া, এটাই আমাদের উত্তর। নেক্সট, ফ্লাজেলা বাহী স্পোরকে কি বলে? খেয়াল করে দেখো, বলছিলাম স্পোর অনেক রকমের আছে, সবাই ভালো করে খেয়াল করো। স্পোরের মধ্যে যার ফ্লাজেলা বাহী মানে কি ফ্লাজেলা বহন করছে, যার মধ্যে ফ্লাজেলা আছে সে কি সচল নাকি নিশ্চল? নিশ্চল, সে হচ্ছে অবশ্যই সচল। ভাইয়া সচল স্পোরকে বা আমরা বলি জু স্পোর বা চলরেণু, সচল স্পোরকে আমরা বলি জু স্পোর বা চলরেণু, ওকে। তাহলে সচল স্পোরকে আমরা বলি জু স্পোর বা চলরেণু, আশা করি ইনশাল্লাহ পারবো। সচল স্পোরকে আমরা বলি জু স্পোর বা চলরেণু, পারবো ইনশাল্লাহ। নেক্সট ভাইয়া খেয়াল করে দেখো, অনেক সময় হচ্ছে স্পোর চলতে পারে না, স্পোর চলতে পারে না, মানে নিশ্চল হয়, ফ্লাজেলা থাকে না। তো নিশ্চল স্পোরকে আমরা কি বলি জানো? নিশ্চল মানে চলতে পারে না, তাকে বলা হয় অ্যাপ্লানোস্পোর, তাকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। যে স্পোরটা নিশ্চল তাকে আমরা বলি অ্যাপ্লানোস্পোর, যে স্পোরটা নিশ্চল তাকে আমরা কি বলি? অ্যাপ্লানোস্পোর। এবার আসি প্রতিকূল পরিবেশে, বুঝছো? প্রতিকূল পরিবেশে মানে শুষ্ক পরিবেশ, মানে ধরো এমন একটা অবস্থায় টিকতে পারতেছে না, প্রতিকূল পরিবেশে দেখা গেছে উপরে একটা পুরু প্রাচীর দিয়ে বেষ্টিত হয়। তাহলে প্রতিকূল পরিবেশে এই উপরে একটা পুরু প্রাচীর বা পুরু আবরণ দিয়ে বেষ্টিত হয়, ওকে। এই অবস্থায় সে তার প্রতিকূল অবস্থাটাকে মোকাবেলা করে। এই প্রতিকূল পরিবেশে সে যে একটা পুরু স্তর দিয়ে বেষ্টিত হয়, তখন তার নাম হচ্ছে হিপনোস্পোর, তখন তার নাম কি? হিপনোস্পোর। তাহলে প্রতিকূল পরিবেশে যখন সে পুরু প্রাচীর দিয়ে বেষ্টিত হয়, লুকায়িত অবস্থায় থাকে, আমরা এটাকে বলি হিপনোস্পোর। প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি এই ওয়ার্ডগুলো কেন লিখছেন? কারণ যে কোনো একটা ওয়ার্ড দিয়ে পরীক্ষা আসতে পারে। পরীক্ষা যদি তুমি প্রতিকূল অবস্থা পাও, ধরো একটা এক্সাম্পল দাও, ধরো অতিরিক্ত শুষ্ক আবহাওয়া, তাহলে কি এটা অবশ্যই প্রতিকূল পরিবেশ, তাই না? এরপরে যদি পরীক্ষা বলে যে স্পোরের উপরে পুরু প্রাচীর বেষ্টিত হয়েছে, তাই কি বলে? এই যে হিপনোস্পোর। বুঝতে পেরেছো? এই ওয়ার্ডগুলো খেয়াল করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল, যে স্পোরটা চলতে পারে সচল তাকে আমরা বলি জু স্পোর, যে স্পোর চলতে পারে না নিশ্চল তাকে আমরা বলি অ্যাপ্লানোস্পোর। থার্ড পয়েন্ট, প্রতিকূল পরিবেশে পুরো অবস্থায় তা যেই মানে পুরু প্রাচীর বেষ্টিত হয়, উই কল ইট হিপনোস্পোর। এবার খেয়াল করে দেখো, আরেকটা আছে, সেটা হচ্ছে ডায়াটম। ডায়াটম বা নেভিকুলা, যেটা এর মধ্যে পাবা অক্সোস্পোর। ডায়াটম বা নেভিকুলা এর মধ্যে পাবা অক্সোস্পোর, ওকে, এটা একটু খেয়াল রাখবা। ডায়াটম বা নেভিকুলা এর মধ্যে পাবা অক্সোস্পোর। আমরা 4টে স্পোর আলহামদুলিল্লাহ পড়লাম, ওকে। কোনটি শৈবালের অযৌন জনন? ভাইয়া বলছিলাম, বলো। অযৌন জনন হয় কোনটার মাধ্যমে? আমরা জানি স্পোর তৈরির মাধ্যমে অযৌন জনন হয়। চলো তো দেখি স্পোর এখানে আছে কিনা, স্পোর এখানে আছে কিনা। হর্মোগোনিয়াতে স্পোর না, খণ্ডায়নও না, বাডিংও না, এই যে জু স্পোর। যে স্পোরে থাকুক স্পোর তো আছে, সো স্পোর থাকলে সেই স্পোরের মাধ্যমে অযৌন জনন ঘটবে। কথা কি বুঝতে পেরেছ? তাহলে অযৌন জনন হয় কোনটির মাধ্যমে? স্পোর সৃষ্টির মাধ্যমে। যৌন জনন হয় কোনটির মাধ্যমে? গ্যামেট সৃষ্টির মাধ্যমে। নেক্সট, ফ্লাজেলা বাহী, এটা অলরেডি বলছি একবার, আর বলার দরকার নেই। কোনটি শৈবালের অযৌন জনন? কি ব্যাপার, রিপিট কোশ্চেন। নিচের কোনটিতে হর্মোগোনিয়া থাকে? অলরেডি পড়াইছি, নস্টক এবং অসিলাটোরিয়া, নো দিয়ে বলছিলাম, রাইট? নস্টক এবং অসিলাটোরিয়া, সেম কোশ্চেন। চলন শক্তিহীন রেণুকে কি বলে? বলো। যে রেণু, রেণু মানে স্পোর, রেণু মানে স্পোর, যে রেণু চলতে পারে না, চলন শক্তিহীন, চলন নাই, আমরা তাকে কি বলবো? অ্যাপ্লানোস্পোর। পড়াইছি, রাইট? মেইন উত্তরটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। যখন প্রতিকূল পরিবেশ বলবে, উপশুষ্ক পরিবেশ বা এই ধরনের কোনো প্রতিকূলতা বলবে, উপরে একটা পুরু প্রাচীর দিয়ে আবৃত হবে, তখন আমরা বলবো হিপনোস্পোর, ওকে। আচ্ছা, নেক্সট, শুষ্ক মৌসুম। শুষ্ক মৌসুম বলে প্রতিকূল পরিবেশ, কি হবে উত্তর? হিপনোস্পোর, ওকে। শুষ্ক পরিবেশ, হিপনোস্পোর। পামেলা দশা প্রদর্শন করে নিচের কোনটা? পামেলা দশা প্রদর্শন করে নিচের কোনটা? খেয়াল করে দেখো, পামেলা দশা, এই পামেলা দশা মূলত প্রকাশ করে ক্ল্যামাইডোমোনাস, এটা মুখস্থ করে ফেলো। পামেলা দশা প্রদর্শন করে ক্ল্যামাইডোমোনাস, হ্যাঁ, একটা উপরে একটা পিচ্ছিল একটা আবরণ দিয়ে আবৃত হয়, ক্ল্যামাইডোমোনাস। পামেলা দশা প্রদর্শন করে নিচের কোনটা? ক্ল্যামাইডোমোনাস। এটা একটু ভালো করে মুখস্থ করো, কারণ এটা বইয়ের মধ্যে ছোট্ট করে, একদম ছোট্ট করে, অল্প একটু জায়গা দিয়ে বইয়ের মধ্যে দেওয়া আছে যে পামেলা দশার, এটা খুবই ছোট্ট করে, বুঝছো?
অল্প একটু জায়গাতে বই দেওয়া আছে, সেটা খেয়াল করবা। পার্মানেন্ট দশা প্রদর্শন করে কে? ক্ল্যামাইডোমোনাস। সমপ্রকৃতির মানে সমান সাইজ, ওকে, দুইটা গ্যামিটের মিলনের মাধ্যমে কি বলে? এই মিলনের মাধ্যমে জন্মটাকে কি বলে ভাই? সমান না? সমান মানে আইসো, সমান মানে আইসোগ্যামাস। এই যে আইসো, আইসো মানে একই, সমান। আইসো মানে একই বা সমান, আইসো মানে একই বা সমান। তো সমান সাইজের দুইটা গ্যামিট মিলিত হলে আমরা কি বলবো? আইসোগ্যামাস। এবার আসি সবচেয়ে কমন যেটা হয় আইসোগ্যামাসের উদাহরণটা ইম্পর্টেন্ট। আমাদের যে শৈবাল, আমাদের শৈবাল যেটা, এই শৈবালের হচ্ছে ইউলোথ্রিক্স যে শৈবালটা আমরা পড়ি, এই ইউলোথ্রিক্স শৈবালের মধ্যে আইসোগ্যামাস দেখা যায়। ওকে, এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে ওগ্যামাস, খুবই ফেমাস, খুবই পপুলার। ওগ্যামাস, ওগ্যামাস মানে কি? ওগ্যামাসটা তুমি জাস্ট মানুষের সাথে মিল রেখে পড়বা যে শুক্রাণু হবে ছোট, শুক্রাণু হবে সাইজে ছোট এবং সচল, ফ্লাজেলা আছে। আর ডিম্বাণু যেটা, শুক্রাণু হচ্ছে সাইজে ছোট এবং সচল, ডিম্বাণু থাকবে একটু আকারে বড় এবং নিশ্চল। ওকে, এবং জননটা কোথায় হবে? স্ত্রী জননাঙ্গে, রাইট? সো মানুষের সাথে মিল রেখে চিন্তা করবা, তাহলে তুমি এটা পারবা। এই হচ্ছে ওগ্যামাস। শুক্রাণু সচল, মানে পুংগ্যামিটটা সচল এবং ছোট, স্ত্রী গ্যামিট সাইজে বড়, নিশ্চল, চলতে পারে না, স্ত্রী জননাঙ্গের মধ্যেই নিষেক হবে। ওকে, এটাকে আমরা কি বলবো? ওগ্যামাস, ওগ্যামি। এটা সবচেয়ে উন্নত। হ্যাঁ, ক্ষুদ্র সচল, এই যে সাইজে ছোট সচল শুক্রাণুর সাথে সাইজে বড় কিন্তু নিশ্চল বা অচল ডিম্বাণুর মিলনকে বলা হয় ওগ্যামাস। তাই বলছি সবচেয়ে কমন, তাই না? ওগ্যামাস মানে অনেক উন্নত উদ্ভিদের একটা কমন বৈশিষ্ট্য, উন্নত প্রাণীর বৈশিষ্ট্য। ভিটামিন সমৃদ্ধ খাদ্য কোনটা? ভাই দেখো এখানে যে খাদ্যগুলো আছে, লেমিনারিয়া, গ্রাসিলারিয়া, যা যা আছে সবগুলোর মধ্যে সবগুলো আমরা খাই, কিন্তু ভিটামিন সমৃদ্ধ ভিটামিন আছে একটা জায়গায়, সেটা কোনটা? ক্লোরেলা। তুমি এটা মনে রাখবা, এখানে যে খাবারগুলো আছে তুমি কোনোটাই ছিল না, কিন্তু ক্লোরেলা নামটা তোমার পরিচিত ক্লোরোফিলের কারণে। তো গাছ তো আমরা খাই, উদ্ভিদ তো আমরা খাই, হজম করতে পারি আর না পারি, খাই তো, খাবার তো আলটিমেটলি ওখান থেকে আসে। ভিটামিন সমৃদ্ধ খাবার যদি পরীক্ষা আসে, উত্তর কি দিবা? ক্লোরেলা। ভিটামিন সমৃদ্ধ খাবার যদি পরীক্ষা আসে, উত্তর কি দিবা? ক্লোরেলা। পারবো তো? তাহলে ভিটামিন সমৃদ্ধ খাবার কোনটা? উত্তর হচ্ছে ক্লোরেলা। কোনটিকে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল নামে অভিহিত করা হয়? শৈবাল। শৈবাল হচ্ছে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। আমরা এটা একটা উদাহরণ আছে খুবই ইম্পর্টেন্ট, বোট্রিকক্কাস ব্রাউনি। বোট্রিকক্কাস ব্রাউনি। ওকে, বোট্রিকক্কাস ব্রাউনি, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল পরীক্ষায় এমসিকিউতে দিতে পারে, খেয়াল করবা। শৈবাল হচ্ছে সেই সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, বোট্রিকক্কাস ব্রাউনি হচ্ছে ইউজ করা হয় ক্ষেত্রে। মাটির বয়স নির্ণয়ে আমরা মূলত ব্যবহার করি ডায়াটম। এই ডায়াটমের যে খোলস, বুঝছো? ডায়াটমের যে খোলস, এই খোলসটার কার্বন ডেটিং করা হয়, ওইটা দিয়ে বয়স নির্ণয় করা হয়। ডায়াটমের যে খোলস, সেই খোলসের কার্বন ডেটিং করে তারপর সেখান থেকে বয়স নির্ণয় করা হয়। তাহলে বয়স নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে? ডায়াটম। প্রশ্ন হচ্ছে ভাইয়া এই জাতীয় এমসিকিউ কয়টা আছে? অনেক আছে। তা আপনি কোনগুলো পড়াচ্ছেন যেগুলো বেশি ইম্পর্টেন্ট? তুমি যেন ইনশাল্লাহ প্র্যাকটিস করলে, তুমি এগুলো ইনশাল্লাহ পড়লে অনেক ভালো পারবা অন্তত পক্ষে, একদম না পারাচ্ছে, এবং ইনশাল্লাহ প্রশ্ন ভালো সলভ করতে পারবা। তাহলে মাটির বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটা? ডায়াটম। ওকে, তাহলে খোলস নিয়ে কার্বন ডেটিং করা হয়। মাছের ফুলকাতে রোগ সৃষ্টি করে কোনটা? ওইডোজোনিয়াম। এই যে ওইডোগোনিয়াম, এই যে এটা। ওকে, মাছের ফুলকাতে রোগ সৃষ্টি করে ওইডোজোনিয়াম, ওইডোজোনিয়াম, যে উচ্চারণে কোনো সমস্যা নাই, ওইডোগোনিয়াম। এ হচ্ছে মাছের ফুলকাতে রোগ সৃষ্টি করে, খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কীভাবে মনে রাখবা? দেখো দেখো এইখানে যেগুলো আছে মাছের ফুলকা, তুমি দেখবা যে মাছের যে সকল অংশ ফালাই দেয়, ধরো তুমি ফালাই দিয়ে ময়লা ঝুড়িতে রেখে দিছো, 2 দিন পরে দেখবে পচা বাসি গন্ধ, তুমি যদি না মানে ময়লা না আসে, 2 দিন পরে দেখবা গন্ধ অবস্থা খারাপ। মাছের ফুলকা, মাছের এইসব এক্সট্রা জিনিসগুলা, হ্যাঁ, প্রচুর প্রচুর গন্ধ। তাহলে মনে রাখো মাছের ফুলকার কথা বললেই তোমার মাথায় আসবে আরে প্রচুর গন্ধ। ওকে, প্রচুর গন্ধ, এই যে গন্ধ, গন্ধ, ওই যে ওইডোগোনিয়ামের গন্ধ দিয়ে মনে রাখবা। ওকে ওকে, এটা হচ্ছে একদম না পারতে আর কি, যার মুখস্থ হবে না সেই সকল জিনিস দিয়ে দিয়ে পরীক্ষায় এমসিকিউ অ্যান্সার করতে হবে। তুমি যখন মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, এডমিশন ইনশাল্লাহ ক্লাসগুলো করবা, দেখবা এরকম বহুত কাহিনী দিয়ে আমি ইনশাল্লাহ পড়াই, তখন দেখবে তোমার মাথার মধ্যে তুমি এটা ভুলার সুযোগ নেই। মানে এমন এমন অদ্ভুত অদ্ভুত কিছু শব্দ থাকে যে শব্দগুলো আসলে আমরা ভুলতে পারি না। ওকে, আচ্ছা, এরপর একটা আছে চা গাছে রোগ সৃষ্টি করে কোনটা? এটা একটু মুখস্থ করলো, লাস্টেরটা স্যাফালিউলস। এখন এটা বোর্ডে আসছে বলে এটা পড়াচ্ছি, নাহলে জীবনে পড়াইতাম না এটা, কারণ চা কফি তামাকে রোগ সৃষ্টিকারী আরও অনেক উদাহরণ আছে, তোমাদেরকে এটা আমি আরেকটা অধ্যায় পড়াই। তো যেহেতু চা গাছে রোগ সৃষ্টি করে, এটা অলরেডি বোর্ডে আসছে একবার, মাঝে মধ্যে বোর্ডের প্রশ্ন রিপিট হয়, এই জন্য এটা পড়ে ফেলবো, স্যাফালিউলস। নেক্সট কোয়েশ্চেন, ইউলোথ্রিক্স প্রজাতির অধিকাংশ কোথায় পাওয়া যায়?
স্বাদু পানিতে। ইউরোথ্রিক্স শৈবালের অধিকাংশ আমরা কোথায় পাবো? স্বাদু পানিতে। স্বাদু পানিতে পাওয়া যায় ইউরোথ্রিক্স শৈবাল। ইউরোথ্রিক্স শৈবালটা খুবই সহজ। ধরো এরকম একটা শৈবাল, এই নিচের যে কোষটা বুঝছো, এই নিচের যেটা, এটা এরকম একদম সাদা হয় এরকম, এই যে এরকম টাইপের। হ্যাঁ, এই হচ্ছে ইউরোথ্রিক্স, এই হচ্ছে ইউরোথ্রিক্স। খেয়াল করে দেখো, এই ইউরোথ্রিক্সের একদম নিচের যেটা, এটার মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, এই জন্য এটা সাদা কালার হয়, বুঝছো, বর্ণহীন। ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে। কেন থাকে না? কারণ এটার কাজ খাদ্য তৈরি করা না। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মাটির সাথে শক্ত করে ধরে রাখা, হোল্ড করে রাখা। এটাকে কি বলে? হোল্ড ফাস্ট। এটাকে কি বলে? হোল্ড ফাস্ট। ওকে, এটাকে বলে হোল্ড ফাস্ট। নেক্সট, ইউরোথ্রিক্স শৈবালের যে ক্লোরোপ্লাস্ট আছে, খুবই 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 ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ইউরোথ্রিক্স শৈবালের ক্লোরোপ্লাস্ট কি আকৃতির? চ্যাপ্টা ফিতা, চ্যাপ্টা ফিতা বা গার্ডল শেপ। গার্ডল আকৃতি বা চ্যাপ্টা ফিতা আকৃতি। গার্ডল শেপ বা চ্যাপ্টা ফিতা ফিতা আকৃতি, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ইউরোথ্রিক্স শৈবালের ক্লোরোপ্লাস্টটা কি আকৃতি? গার্ডল শেপড বা চ্যাপ্টা ফিতা আকৃতির। ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে ভাই, একটু খুঁজে বের করি। হ্যাঁ, ইউরোথ্রিক্স, হ্যাঁ পাইছি। ইউরোথ্রিক্স নিজে কি আকৃতির? এটা পরীক্ষা আসে, খেয়াল করবা। ইউরোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট হচ্ছে গার্ডল বা ফিতা আকৃতির, কিন্তু ইউরোথ্রিক্স নিজে কি আকৃতি? ইউরোথ্রিক্স নিজে হচ্ছে বেলনাকার। নিজে কেমন? নিজে হচ্ছে বেলনাকার। ইউরোথ্রিক্স নিজে পুরো বডিটা হচ্ছে বেলনাকার, কিন্তু ওর ক্লোরোপ্লাস্ট হচ্ছে গার্ডেল বা ফিতা আকৃতি। নেক্সট ভাইয়া, এখানে ক্লোরোপ্লাস্টে এক ব্যাখ্যাতিক দানা থাকে, দানাগুলোকে বলে পাইরিনয়েড। এই দানাগুলোকে বলে পাইরিনয়েড। এই পাইরিনয়েড নামক যে দানাগুলা, এগুলো কোন ধরনের পদার্থ? শর্করা, আমিষ নাকি স্নেহ? পথে পাইরিনয়েড, পথে প্রোটিন। পথে পাইরিনয়েড, পথে প্রোটিন। তাহলে পাইরিনয়েড নামক যে দানাগুলো আছে, এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। হ্যাঁ, এবং এগুলোর উপরে, এই প্রোটিনের উপরে একটা শ্বেতসারের আবরণ থাকে, বুঝছো? এটা ধরো প্রোটিন, এই প্রোটিনের উপরে শ্বেতসারের আবরণ থাকে। প্রোটিনের উপরে শ্বেতসারের আবরণ থাকে। মাঝে মধ্যে আসে যে পাইরিনয়েডের উপরিভাগে কিসের আবরণ থাকে? উত্তর হচ্ছে শ্বেতসার। ওকে, তোমরা চলে খেয়াল করবা। তাহলে আমি এখানে অনেকগুলো এমসিকিউ পড়াইছি। প্রথম কথা হচ্ছে ইউরোথ্রিক্স শৈবালটা হচ্ছে নিজে কি আকৃতির? বেলনাকার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এর ক্লোরোপ্লাস্ট, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানকার। ক্লোরোপ্লাস্ট কি আকৃতির? গার্ডেল শেপ। গার্ডেল শেপ বা ফিতা আকৃতি। ফিতা আকৃতি খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে এক বা একাধিক দানা আছে, এই দানাগুলোর নাম কি? পাইরিনয়েড। পাইরিনয়েড কোন ধরনের পদার্থ? পথে পাইরিনয়েড, পথে প্রোটিন। এই প্রোটিনের উপরে কিসের আবরণ থাকে? প্রোটিনের উপরে শ্বেতসারের আবরণ থাকে। প্রোটিনের উপরে শ্বেতসারের আবরণ থাকে। ইউরোথ্রিক্সের নিচের কোষটা, এটা কি ক্লোরোপ্লাস্ট ধারণ করে? না, এটা ক্লোরোপ্লাস্ট ধারণ করে না, এটা খাবার তৈরি করে না, এটাকে শক্ত করে ধরে রাখে। নাম কি? এটা হোল্ড করে রাখে, হোল্ড ফাস্ট। এবং এটা সাদা বা বর্ণহীন বলা হয়। সাদা বলা হয় না, মানে বর্ণহীন বলা হয়। কেন? কারণ ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে। ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ একসাথে অনেক এমসিকিউ পড়ে ফেললাম। চলো এবার দেখি। এখানে বলছে পাদদেশীয় কোষ, নিচের কোষটাকে কি বলে? হোল্ড ফাস্ট। হোল্ড ফাস্ট, এই যে পাদদেশীয় কোষটাকে বলা হয় হোল্ড ফাস্ট। ওকে, চলে আসি নেক্সট। কি রে ওমা, একই প্রশ্ন। ওকে, ইউরোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের পড়াইছি। ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? হ্যাঁ, এই যে ফিতাকৃমি। ফিতাকৃতি হবে এটা, ফিতাকৃতি। কেমন? এটা ফিতাকৃতি। কেমন আকৃতি? ফিতাকৃতি বা গার্ডল শেপ। ওকে, নেক্সট, ইউরোথ্রিক্সের অযৌন জননের জুস পরে কতটি ফ্লাজেলা থাকে? আচ্ছা, এবার একটু আমরা ইনশাল্লাহ ঠান্ডা চিন্তা করবো এবং এই জায়গা থেকে প্রশ্ন আসে, সবাই খেয়াল করো। আমরা সবাই জানি অযৌন জনন হয় স্পোরের মাধ্যমে। সো এটা অযৌন জনন না লিখলে হইতো, স্পোর বললে হইতো। আচ্ছা, লিখছে ভালোর জন্য। মনে রাখবা, স্পোর থেকে তো সরাসরি মোটামুটি উদ্ভিদ হয়ে যেতে পারে। স্পোরের মধ্যে ফ্লাজেলা থাকে চারটা ফ্লাজেলা। এবং ফ্লাজেলা থাকে বলেই কিন্তু সে চলতে পারে, সে সচল হয়, রাইট? মনে রাখবা, স্পোরের মধ্যে ফ্লাজেলা কয়টা আছে? চারটা। বলতে পারবে চারটা, তো এত নাটক করে বলার কি আছে? নাটক হচ্ছে এই জন্য, কারণ আরেকটা আছে গ্যামিট। মনে রাখবা, ইউরোথ্রিক্সের গ্যামিটগুলো হচ্ছে 2 ফ্লাজেলা বিশিষ্ট। এই জায়গাটা প্যাচ লাগে সবার, বুঝছো? তাহলে ইউরোথ্রিক্সের স্পোরগুলোর মধ্যে ফ্লাজেলা কয়টা? স্পোরগুলো ফ্লাজেলা হচ্ছে 4টা। কেন নাম স্পোর হয়েছে? চলতে পারে। এবং খুবই সিম্পল, যেহেতু ওর মধ্যে ফ্লাজেলা আছে সেই জন্য চলতে পারবে। এটা নিয়ে আমার মনে হয় না কারো ডাউট আছে। কিন্তু গ্যামিটগুলোর ক্ষেত্রে মনে রাখবা, গ্যামিটে ফ্লাজেলা আছে 2টা। সো পুং গ্যামিটে 2টা, স্ত্রী গ্যামিটে 2টা। মিলিত হবে সমান সাইজের আইসোগ্যামাস, মানে দুইটাই সেম টু সেম সাইজ মিলিত হবে, তখন তারা সুন্দর করে ওখান থেকে একটা বেবি হবে। ওকে, এই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আশা করি ইনশাল্লাহ পারবা। নেক্সট, আচ্ছা, নিচে কোনটি সঠিক? এটা একটু চিন্তা করে উত্তর করো। এটা একটু সুন্দর করে চিন্তা করে ঠান্ডা মাথায় উত্তর করো।
উত্তর করো যে নিচের কোনটা সঠিক, আগে একটু পড়ে নাও, পড়ে তারপর উত্তর করো। আগে একটু পড়ে নাও, পড়ে নিচের উত্তর করো। ফার্স্ট অফ অল, ক্লোরেলা এটা একটি এককোষী সচল শৈবাল। এই যে হয়েছে, বলো, তোমাকে প্রথমে পড়ে আসছিলাম না, ক্লোরেলা ক্লোরোফিল গাছে থাকে, চলতে পারে? চলতে পারে না, তাহলে সচল হবে না, নিশ্চল হবে। ওকে। এগারিকাস আলোর বিলম্বিত শোষক না, এটা পরের কাহিনী, আমরা এগারিকাস পরের অংশে পড়বো। এগারিকাসের সাথে আলো বিলম্বিত হলো, এটা সম্পর্ক নাই, বাদ। ইউরোথ্রিক্সের জাইগোট 4 ফ্লাজেলা বিশিষ্ট, বলতে পারো ভাই এটা পারি না, এটা দেখো পারবো না কেন, একটু এনে বলে আসলাম। গ্যামিট, পুং গ্যামিটে 2টা ফ্লাজেলা, স্ত্রী গ্যামিটে 2টা ফ্লাজেলা, তারা যখন মিলিত হবে তৈরি করবে জাইগোট। 2 2 কটা হইলো 4টা। ওকে। তাহলে ইউরোথ্রিক্সের, যেহেতু আমরা সবাই জানি ইউরোথ্রিক্সের বেলায় একটু আগে পড়ে আসছি, গ্যামিটের মধ্যে 2টা করে ফ্লাজেলা থাকে। এ পাশে পুং গ্যামিটে 2টা, স্ত্রী গ্যামিটে 2টা, জাইগোটে কয়টা হবে? 4টা। এই যে আলহামদুলিল্লাহ উত্তর পেয়ে গেছি আমরা। ওকে। এই যে মনে আছে, একটাই বললাম না, স্পোরের মধ্যে ফ্লাজেলা থাকে 4টা, কিন্তু গ্যামিটে ফ্লাজেলা থাকে 2টা। তো যখন পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট মিলিত হবে, হয়ে যখন জাইগোট হবে, সে জাইগোটে ফ্লাজেলা কয়টা থাকবে? 4টা থাকবে, 2 2 4। আচ্ছা, স্পোরের বেলা একটা জিনিস মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। স্পোর মূলত এগুলো দেখতে নাশপাতি আকৃতির, এবং স্পোরগুলোর মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে এগুলো তারকা আকৃতির, তারকা আকার বা তারকা আকৃতি তারকা আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে। স্পোরের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে ভাইজান, ওগুলো হচ্ছে তারকা আকৃতির। খুব হার্ড কোশ্চেন হলে এটা আসতে পারে, নাহলে নাশপাতি পর্যন্ত আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আশা করি এই জায়গাগুলা আর ভুল হবে না তোমার। তাহলে বুঝতে পারতেছো ইউরোথ্রিক্সের জাইগোট যেটা, যেহেতু দুইটা করে, পুং গ্যামিটে 2টা, স্ত্রী গ্যামিটে 2টা, মানে 2টা করে ফ্লাজেলা আছে, সো টোটাল 4টা ফ্লাজেলা। ভেরি গুড। পেনিসিলিয়াম কনাডিয়ার দ্বারা যৌন জনন হয় গ্যামিটের মাধ্যমে। কনাডিয়ার মাধ্যমে কোন দুঃখে করবে, তাই না? বাদ। কনাডিয়ার মাধ্যমে অযৌন জনন ঘটে, যৌন জনন হবে না, এটা হবে অযৌন জনন। তো আশা করছি এটা তোমার হয়ে গেছে। নেক্সট, ইউরোথ্রিক্সে মায়োসিস ঘটে কোথায়? খুবই দারুণ কোশ্চেন, এটা তোমাকে আমি পরবর্তী অধ্যায়ে আরেকবার পড়াবো, তারপরে এখন বলে দিই। মনে রাখবা, ইউরোথ্রিক্স হচ্ছে একটা শৈবাল হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। শৈবাল কি? হ্যাপ্লয়েড উদ্ভিদ। ওকে। হ্যাপ্লয়েড উদ্ভিদের বেলা একটু ব্যতিক্রম ধরনের মায়োসিস। কীরকম? ওর দেহের প্রত্যেকটা কোষ হলো হ্যাপ্লয়েড। ওর দেহের প্রত্যেকটা কোষ কেমন? হ্যাপ্লয়েড। আচ্ছা, এবার দেখি আমরা শুক্রাণু, ডিম্বাণু। শুক্রাণু হলো হ্যাপ্লয়েড, ডিম্বাণু হলো হ্যাপ্লয়েড। শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয় কি তৈরি হবে? জাইগোট, তাই না? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলে কি তৈরি হয়? জাইগোট। জাইগোট কেমন? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অবশ্যই ডিপ্লয়েড। 2টা এন যুক্ত হয়েছে, 2n তো হবেই, তাই না? 2টা এন যুক্ত হয়েছে, 2n তো হবেই। এখন দেখো, খেয়াল করো, এই জাইগোট থেকে আস্তে আস্তে বিভাজিত হয়ে পুরো ইউরোথ্রিক্সটা আসবে, তাই না? আস্তে আস্তে একটা কোষ থেকে অনেকগুলা কোষ হয়ে ইউরোথ্রিক্স হবে। ইউরোথ্রিক্সের প্রত্যেকটা কোষ কেমন? হ্যাপ্লয়েড। কারণ আমরা জানি শৈবাল ছত্রাক এরা হলো গ্যামিটোফাইটিক উদ্ভিদ, এদের দেহের ম্যাক্সিমাম কোষ হলো গ্যামিটের মতো হ্যাপ্লয়েড। তাহলে ইউরোথ্রিক্সটা হচ্ছে হ্যাপ্লয়েড। এবার তুমি আমার বলো, 2n থেকে n করতে চাও, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করতে চাও, কোন কোষ বিভাজনের মাধ্যমে? মিওসিস। এই হচ্ছে গ্যামিটোফাইটিকের বেলায়। ওকে, গ্যামিটোফাইটিক উদ্ভিদের বেলায় এটা মনে রাখতে হবে। মিওসিস বা মায়োসিস কোথায় ঘটে? জাইগোটে। এই যে মিওসিস বা মায়োসিস কোথায় ঘটে? জাইগোটে। ওকে। আর এটা হচ্ছে গ্যামিটোফাইটিক উদ্ভিদের বেলায়। এটা কার জন্য? এটা হচ্ছে গ্যামিটোফাইটিক উদ্ভিদের বেলায়। আর নর্মাল যে উদ্ভিদগুলো আছে, ধরো স্পোরোফাইটিক উদ্ভিদ বা আমাদের মানুষের বেলায় নর্মালি যেগুলো কি হয়? নর্মালি মিওসিস ঘটে জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে, এবং জনন মাতৃকোষে মিওসিসের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। এটা হচ্ছে নর্মাল, আমাদের মানুষের বেলায় কিন্তু সেম, তাই না? এই স্পোরোফাইটিক বা উন্নত উদ্ভিদগুলোর বেলায় সেম। মিওসিস ঘটে জনন মাতৃকোষে। জনন মাতৃকোষ থাকে 2n, সেখান থেকে মিওসিসের মাধ্যমে জনন কোষ শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। এটা হচ্ছে নর্মালি। আর গ্যামিটোফাইটিক উদ্ভিদের বেলায় এই ঘটনাটা ঘটে। গ্যামিটোফাইটিক উদ্ভিদের বেলায় নিচের এই ঘটনাটা ঘটে। ওকে, আশা করছি আর কারো ভুল হবে না। কোষ বিভাজন অধ্যায়ে পড়াইছি। কোন উদ্ভিদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন? ভাই অলরেডি বলছি, গ্লাইকোজেন এবং তেল বিন্দু সঞ্চয় করে ছত্রাক। তো ছত্রাকের বৈশিষ্ট্য অলরেডি কিছু আগেই পড়া হয়ে গেছে, ওই যে কমন বৈশিষ্ট্য বলছি অধ্যায় 5-এর। এরা দুইজনই অভাস্কুলার, জননাঙ্গ বন্ধা কোষাবরণ দিয়ে আবৃত না, জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হবে না। ওকে, কোষপ্রাচীর কাইটিন নির্মিত। এগুলো পড়ে আসছি না? এগুলো আলহামদুলিল্লাহ পড়ে আসছি। সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন তেলবিন্দু, ওখানে বলেছি। এগারিকাস যদি পরীক্ষায় আসে তখন শুধু তেলবিন্দু দাগাবা। ওকে, আচ্ছা নেক্সট, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? পৃথিবীর বায়োলজির অন্যতম সহজ প্রশ্ন, কাইটিন। সবাই পারে এটা। আচ্ছা, এখন খেয়াল করে দেখো ছত্রাকের যে বডিটা, এটা আসলে কি? দেখো ছত্রাকের বডি আসলে অনেকগুলো সুতা দিয়ে তৈরি, সূত্রাকার।
সূত্রাকার গঠন, এগুলোকে আমরা বলি হাইফা বা হাইফি। এক বচন বহু বচন এগুলো নিয়ে প্যারা নাই। সূত্রাকার কাঠামো, সুতার মতো কাঠামো, এগুলোকে বলে হাইফি। এরকম অনেকগুলো হাইফি একসাথে হয়ে একটা গঠন তৈরি করে, একসাথে যে গঠন তৈরি করে এটাই হচ্ছে ছত্রাকের মূল দেহ। এটাই হচ্ছে ছত্রাকের মূল দেহ, এটাকে আমরা বলি মাইসেলিয়াম। এটা হচ্ছে ছত্রাকের মূল দেহ, এটাকে আমরা কি বলি? মাইসেলিয়াম। ওকে, ছত্রাকের মূল দেহকে আমরা কি বলি? মাইসেলিয়াম। মাইসেলিয়াম কি দিয়ে গঠিত হয়? মাইসেলিয়াম কি দিয়ে গঠিত হয়? অনেকগুলো হাইফি দিয়ে, অসংখ্য হাইফি একসাথে হয়ে তৈরি করে মাইসেলিয়াম। ওকে ওকে, নেক্সট খেয়াল করো, বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রস্থ প্রাচীরবিহীন, এত কাহিনী দরকার নাই, বহু নিউক্লিয়াস পেলে আমরা জানি সাইজন। সাইজন এখানে সিনোসাইট, একই কথা বলছিলাম এর আগে, মনে আছে? সিনোসাইটিক, সিনোসাইট এটাকে বলে আসছিলাম। অসংখ্য নিউক্লিয়াস থাকবে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রস্থ প্রাচীরবিহীন মাইসেলিয়াম মানে ছত্রাককে আমরা কি বলবো? সিনোসাইট। কি বলবো? সিনোসাইট। নেক্সট, পরজীবী ছত্রাকের চোষক অঙ্গ হিসেবে ব্যবহৃত হয় কোনটা? খুবই ইম্পর্টেন্ট ভাই। দেখো, অনেক সময় পরজীবী ছত্রাক মানে যারা ওই আরেকজনের উপর, আরেকজনের কাছ থেকে খাবার টেনে নিয়ে খায়, শোষণ করে খায়। ওকে, ওদের চোষক অঙ্গ মানে কোনটার মাধ্যমে ওরা চুষে নেয় খাবারটা, পুষ্টি শোষণ করে নেয়, চুষে নেয়, কোনটার মাধ্যমে? উত্তর হচ্ছে হস্টোরিয়াম। উত্তর হচ্ছে হস্টোরিয়াম। হস্টোরিয়াম, হস্টোরিয়াম হচ্ছে এক ধরনের হাইফা যার মাধ্যমে চোষক ইচ্ছে, যার গায়ের মধ্যে আছে তার গায়ে থেকে খাবারটা শোষণ করে নেয় বা চোষণ করে নেয়। ওকে, তাহলে হস্টোরিয়াম হচ্ছে সেই চোষক অঙ্গ। তাহলে পরীক্ষা যদি আসে কোন হাইফার মাধ্যমে ছত্রাক খাবার শোষণ, মানে অন্য পরজীবী থেকে খাবার শোষণ করে নেয়, পরজীবী হিসেবে খাবার শোষণ করে নেয়, উত্তর হচ্ছে হস্টোরিয়াম। ওকে, উত্তর হচ্ছে হস্টোরিয়াম। নেক্সট ভাই দেখো, এই মাইসেলিয়াম এই হাইফাগুলো যদি একসাথে শক্তমুক্ত হয়ে একটু শক্ত দড়ির মতো গঠন তৈরি করে তখন আমরা এটাকে বলি রাইজোমর্ফ। শক্ত দড়ির মতো গঠন তৈরি করে আমরা তখন এটাকে বলি রাইজোমর্ফ। তাহলে আমাদের এখানকার উত্তর হচ্ছে হস্টোরিয়াম, অ্যান্সার হচ্ছে হস্টোরিয়াম। ওকে, ছত্রাকের সাইটোপ্লাজমে কোনটি অনুপস্থিত, কোনটা নাই বলছে, কোনটা অনুপস্থিত? চলো দেখি। কোষঝিল্লি, এটা পৃথিবীতে কোনো কোষ আছে মানে তার কোষঝিল্লি আছে, এটা নিয়ে ডাউট নেই। আছে নাকি তোমার? নাই। নিউক্লিয়াস অবশ্যই আছে, এটাগুলো সব প্রকৃত কোষই। পানি তো সবার মধ্যে আছে। প্লাস্টিড নাই, এক্স্যাক্টলি। ছত্রাক খাবার তৈরি করতে পারে না, ছত্রাকে প্লাস্টিড থাকে না। ওকে, ছত্রাক খাদ্যের জন্য অন্য কারোর উপর নির্ভরশীল। শৈবাল খাদ্য তৈরি করতে পারে, শৈবাল প্লাস্টিড আছে। নেক্সট, ছত্রাকের দেহ যদি সম্পূর্ণ জননাঙ্গে পরিণত হয়, ওমা এ কি কাহিনী, পুরা দেহই বলে জননাঙ্গে পরিণত হয়ে গেছে। দেহকোষ, জননকোষ, তুমি জননাঙ্গের কোষগুলো আলাদা করতে পারবে না। আয় হায়, এটাকে কি বলে? তাহলে দেখো, ছত্রাকের ফুল বডি, তাই না? হোল বডি, হোল বডি দেখা গেছে জননাঙ্গ হয়ে গেছে। হুল দিয়ে মনে রাখবা হলোকার্পিক ছত্রাক। হুল দিয়ে মনে রাখবা এই ধরনের ছত্রাককে আমরা বলি হলোকার্পিক ছত্রাক। এই ধরনের ছত্রাককে আমরা বলি হলোকার্পিক ছত্রাক। এই ধরনের ছত্রাককে আমরা বলি হলোকার্পিক ছত্রাক, যার হুল বডি, এভাবে মনে রাখবা, বুঝছো? মনে রাখার সাথে এভাবে মনে রাখবা, হুল বডি জননাঙ্গে রূপান্তরিত হয়ে গেছে, আমরা বলবো হলোকার্পিক ছত্রাক। তো হলোকার্পিক ছত্রাকের একটা উদাহরণ আছে, খুবই ইম্পর্টেন্ট। হলোকার্পিক ছত্রাকের একটা উদাহরণ আছে, সবাই একটু এখানে স্লাইডের মধ্যে লিখে রাখো। সিনসাইট্রিয়াম, হ্যাঁ সিনসাইট্রিয়াম, সিনসাইট্রিয়াম, সিনসাইট্রিয়াম। বানানটা খুব কঠিন, এই বানান আমি জীবনে মনে লিখি নেই। CHYTRIUM, CHYTRIUM, এই হচ্ছে হলোকার্পিক ছত্রাক। ওকে, সিনসাইট্রিয়াম, উচ্চারণ কাইট্রিয়াম কি না এটাও জানি না, যাক এটা মনে রাখলে হবে ইনশাল্লাহ, যে হুল বডি, ফুল বডি সম্পূর্ণ জননাঙ্গে পরিণত হয়ে গেছে। হুল দিয়ে মনে রাখবো হলোকার্পিক ছত্রাক। এখন বলতে পারো ভাই, যদি এমন হয়, যদি এমন হয় যে ফুল বডি না, দেহের একটা অংশ, দেহের কোনো একটা অংশ যদি জননাঙ্গে রূপান্তরিত হয় আমরা তখন এটা ভাইয়া কী বলবো? দেহের কোনো একটা অংশ যদি জননাঙ্গে রূপান্তরিত হয় আমরা এটা কী বলবো? এটাকে আমরা বলবো ইউকার্পিক ছত্রাক। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলবো ইউকার্পিক ছত্রাক, ইউকার্পিক ছত্রাক। এটার উদাহরণ হচ্ছে স্যাপ্রোলেগনিয়া, স্যাপ্রোলেগনিয়া। এটা তুমি মজা করে মনে রাখতে পারো। কীরকম? মানুষ থুতু দেয় না, আমরা বলি স্যাপ দেয়, এই যে স্যাপ, একটা অংশ ফালায় মানুষ, তাই না? এবার ধরো লেগ নিয়ে, লেগ মানে কি পা, পুরো বডি নেই, শুধু পা আছে এখানে। এসব মনে রাখতে পারো যে একটা একটা অংশ শুধুমাত্র জননাঙ্গে রূপান্তরিত হয়েছে। এটা উদাহরণ হচ্ছে ইউকার্পিক ছত্রাক, স্যাপ্রোলেগনিয়া। যাকে আমি মজা করে বলছি, মাইন্ড করো না। জাস্ট যদি পরীক্ষা হলে অনেক সময় এগুলো মাথা থাকে, এই জন্য বলা। এডমিশনে গিয়ে ইনশাল্লাহ পড়াবো, মেডিকেলে গিয়ে খালি এসবই দেখবা, এসবের উপর দিয়ে ইনশাল্লাহ খুব ভালো মতো তোমার পড়ায় রেডি করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো ভয় নাই। তাহলে উত্তর হচ্ছে বলো,
তো এখানে কি হবে, ছত্রাকের পুরো বডি, সম্পূর্ণ বডি জননাঙ্গের, সম্পূর্ণ জননাঙ্গে রূপান্তরিত হয়েছে, হোল বডি হলোকার্পিক ছত্রাক। এর উত্তর হচ্ছে হলোকার্পিক ছত্রাক। ওকে, নেক্সট। নিম্নে কোনটা ইউকার্পিক? এই যে ইউকার্পিক, একটা অংশ, শুধু একটা অংশ জননাঙ্গে রূপান্তরিত হয়, ইউকার্পিক। কোনটা সেটা? এই সেপ্রোলিগনিয়া। ওকে, পড়াইছি ইনশাল্লাহ, পারবা। নেক্সট। পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিন, আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং। খুবই কমন একটা এমসিকিউ। আবিষ্কার করেছেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন আবিষ্কার করেছেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। ওকে, ইনশাল্লাহ পারবো। নেক্সট। নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে? ভাই মনে রাখবা, চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে এই স্যাকারোমাইসিস। স্যাকারিন দিয়ে মনে রাখবা, স্যাকারো দিয়ে যত শব্দ আছে সব হচ্ছে আক বা ইক্কু রিলেটেড, বুঝছো? স্যাকারো দিয়ে যত শব্দ আছে সব হচ্ছে আক বা ইক্কু রিলেটেড। তাহলে কোনটি চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে? এই যে চিনি মূলত আমরা পাই থেকে, আখ থেকে পাই না, ইক্কু থেকে পাই। সুক্রোজ পাই আমরা ইক্কু থেকে, আখ থেকে। এই চিনি রিলেটেড বা আখ রিলেটেড কোনো প্রশ্ন আসলে চোখ বন্ধ করে স্যাকারো ওয়ার্ডটা থাকবে, স্যাকারোমাইসিস। ওকে, এখানে মোস্ট প্রবাবলি যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে ইনভার্টেস। এখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে ইনভার্টেস। ইয়েস, তোমরা একটু লিখে রাখো, এখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে ইনভার্টেস। ওকে, ইনভার্টেস এনজাইম এই মূলত এখানে কাজ করে, চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে। নেক্সট কোশ্চেনে চলে আসি। বেকারিতে রুটি ফোলাতে কোন ছত্রাক ব্যবহৃত হয়? এই স্যাকারোমাইসিস, এটাই মূলত বেকারিতে রুটি ফোলাতে ব্যবহৃত হয়। তোমরা অবাধ শ্বসনের বেলা ইনশাল্লাহ পড়বা, কিছু উদাহরণ দেখবা, উদাহরণের মধ্যে স্যাকারোমাইসিসটা আছে। তো বেকারিতে রুটি কীভাবে ফুলে? অবাধ শ্বসন, অধ্যায় 9 আমি ইনশাল্লাহ পড়াবো, নো টেনশন। অবাধ শ্বসনে ইথাইল অ্যালকোহলের সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই কার্বন ডাইঅক্সাইডের কারণে রুটি ফুলে। তো এইসব জায়গায় যে স্যাকারোমাইসিসের মধ্যে এই অবাধ শ্বসনটা ঘটিয়ে এই পাউরুটি শিল্পে ইউজ করা হয়। নিম্নে কোন ভিটামিনের উৎস হিসেবে ইস্ট ব্যবহার করা হয়? এটা একটু কনফিউজিং, কারণ কি এটা একটু ঝামেলা আছে। ইস্টের মধ্যে আমরা মূলত ভিটামিন বি পাই, ভিটামিন সি পাই, বুঝছো? এখন খেয়াল করে দেখো, ভিটামিন সি আছে এখানে, সো এটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে ভিটামিন বি12ও আছে। ভিটামিন বি বলছে, কোনো আলাদা করে বি1 2 বলা নেই, বি কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো ভিটামিন পসিবল। তারপরে যেহেতু আলাদা করে ভিটামিন বি এবং সি বড় হাতের অক্ষরে এভাবে দেওয়া আছে, সেই হিসেবে তুমি ভিটামিন সি দাগাইতে পারো, যে ইস্ট থেকে আমরা ভিটামিন সি পাই। ওকে, ওই হিসেবে তুমি এটা দাগাতে পারো, ঠিক আছে? সন্তান প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে যে অ্যারগট ব্যবহৃত হয়, প্রথম কথা হচ্ছে এখানে একটা এমসিকিউ দেয়া আছে, সন্তান প্রসবের পরে রক্তক্ষরণ বন্ধ করতে আমরা কি ব্যবহার করি? অ্যারগট। এটা কোন ছত্রাক থেকে পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করবা, ক্লাভিসেপস পারপারিয়া। ওকে, ক্লাভিসেপস পারপারিয়া, এখান থেকে মূলত এই অ্যারগটটা পাওয়া যায়, এবং সেই অ্যারগটটা ইউজ করা হয় কোথায়? রক্তক্ষরণ বন্ধ করতে। পরীক্ষা ভাবে আসে, সন্তান প্রসবের পরে রক্তক্ষরণ বন্ধ করতে কোনটা ইউজ করা হয়? অ্যারগট। সেই অ্যারগট তৈরিতে ব্যবহার হয় কোনটা? ক্লাভিসেপস পারপারিয়া। ক্লাভিসেপস পারপারিয়া। ওকে, ক্লাভিসেপস পারপারিয়া। কোন ছত্রাকের আক্রমণে মানুষের মাথায় টাক পড়ে? মানুষের মাথায় টাক পড়ে মাইক্রোস্পোরাম। কোনটার কারণে মানুষের মাথায় টাক পড়ে? মাইক্রোস্পোরাম। আরেকটা আছে কাপড়ের চিতি পড়ে, কোনটার কারণে? কাপড়ের চিতি। এই তিনটেই মূলত আসে, বুঝছো? আগে যেটা বললাম এটা, এখন যেটা, এই যে টাক পড়ে মাইক্রোস্পোরাম, আর চিতি পড়ে, কাপড়ের চিতি পড়ে অ্যাসপারজিলাস। কাপড়ের চিতি পড়ে কোনটার কারণে? অ্যাসপারজিলাস। কাপড়ের চিতি পড়ে কোনটার কারণে? অ্যাসপারজিলাস। ওকে, ইম্পর্টেন্ট, ইনশাআল্লাহ পারবা। নেক্সট। এই যে কাপড়ের চিতি পড়ে কোনটার কারণে? উত্তর হচ্ছে অ্যাসপারজিলাস। উত্তর হচ্ছে অ্যাসপারজিলাস। ডান। এগারিকাসের ছাতার মতো অংশের নাম কি ভাই? খেয়াল করে দেখো, এগারিকাসের বডি হচ্ছে, খেয়াল করে দেখো, এই এগারিকাসের, এটা হচ্ছে এগারিকাসের, এই যে নিচের অংশটা হচ্ছে মূল দেহ, এটা হচ্ছে মাইসিলিয়াম, আর উপরের অংশটাকে বলে ফ্রুট বডি। উপরের অংশটাকে কি বলে? ফ্রুট বডি। এই ফ্রুট বডির এই যে এরকম দেখতে, এই যে এরকম। ওকে, নিচের অংশটা হচ্ছে মাইসিলিয়াম, এটাই তার মূল দেহ, বুঝছো? এটাই হচ্ছে তার মূল দেহ, এটাই কিন্তু তার মূল দেহ। আর উপরের পুরোটা হচ্ছে ফ্রুট বডি, ফল, ফ্রুট বডি। ওকে, এই এগারিকাসের পার্টগুলো ইম্পর্টেন্ট। এই ছাতার মতো এই যে অংশটা হচ্ছে পাইলিয়াস, এই অংশের নাম কি? পাইলিয়াস। এই অংশের নাম কি? পাইলিয়াস। তাহলে আমাদের এখানে এগারিকাসের ছাতার মতো অংশের নাম কি হবে? পাইলিয়াস। উত্তর হচ্ছে পাইলিয়াস। ওকে, আর এই জায়গাটার নাম হচ্ছে এনুলাস। এনুলাস, এই জায়গাটার নাম হচ্ছে এনুলাস। ভিতরের এই জায়গাটা, ভিতরের এই জায়গাটার নাম হচ্ছে গিল। এই জায়গাটার নাম কি? গিল। ভিতরের জায়গাটার নাম হচ্ছে গিল। ভিতরের জায়গাটার নাম হচ্ছে গিল। আর এই জায়গাটার নাম হচ্ছে স্টাইপ। এই হচ্ছে স্টাইপ। ওকে, সিকিউ ক্লাস ইনশাল্লাহ দেখবা, কোনো টেনশন নাই। তাহলে এই হচ্ছে পার্টগুলা। নিচের মাইসিলিয়াম হচ্ছে মূল দেহ, এটা খেয়াল রাখবা, বুঝছো? মাইসিলিয়াম কিন্তু তার মূল দেহ, মাইসিলিয়াম কিন্তু তার মূল দেহ। আর উপরে এই অংশটা হচ্ছে ফ্রুট বডি, আমরা যা দেখতে পাই। এবং এই ছাতার মতো অংশটা হচ্ছে পাইলিয়াস, এটা হচ্ছে কাণ্ডের স্টাইপ, উপরের মাথা হচ্ছে এনুলাস, আর এই পাশে ছাতার মতো অংশটা পাইলিয়াস, এখানে নিচের অংশটা হচ্ছে গিল।
তাহলে আমরা এটা পারবো ছাতার মতো অংশের নাম কি? উত্তর হচ্ছে পাইলিয়াস। ওকে, চলে আসি পরের কোশ্চেনে। ওকে, তাহলে খাদ্য উপযোগী মাশরুম কোনটি? খুবই খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ মাশরুমের টপিক থেকে কিন্তু সিকিউতে পড়া লাগে, বুঝছো? মাশরুমের গুরুত্ব পড়তে হয়, কারণ হৃদরোগের চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন রোগে মাশরুম সরাসরি চিকিৎসার ক্ষেত্রে ইউজ করা এমন না, বাট এগুলো আমাদের হার্ট, আমাদের বিভিন্ন যে পাকস্থলী, বিভিন্ন অর্গানকে ভালো থাকতে সহায়তা করে। সেরকম অনেক বেশি ফেসিলিটিস পাওয়া গেছে বলে মাশরুম বর্তমানে খুব জনপ্রিয়। তো আমাদের জানতে হবে খাদ্য উপযোগী মাশরুম কোনটা। খুবই কমন একটা মাশরুম এবং আমরা এটা খেয়ে থাকি, অ্যাগারিকাস বিসপোরাস। অ্যাগারিকাস বিসপোরাস, এই অ্যাগারিকাসটা হচ্ছে আমরা খাই, এই অ্যাগারিকাসটা আমরা খাই, এই মাশরুমটা আমরা খাই। ওকে, তাহলে খাদ্য উপযোগী মাশরুম কোনটা? অ্যাগারিকাস বিসপোরাস। খুবই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু মাশরুম টপিকটা হচ্ছে বর্তমান সময়ের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা কম বেশি সবাই মোটামুটি খেয়ে থাকি। নেক্সট, কোনটা বিষাক্ত অ্যাগারিকাস? আর মাশরুম খাওয়া বলে সব জায়গা থেকে মাশরুম নিয়ে খাওয়া শুরু করেছে সেটা তো হবে না, নিশ্চয়ই খারাপ বিষাক্ত যেগুলো বুনো মাশরুম চিনতে হবে, এবং এই জন্য বুনো মাশরুম খাওয়া ঠিক না। তো কোনটা বিষাক্ত অ্যাগারিকাস? খেয়াল করে দেখো, বিষাক্ত অ্যাগারিকাস হচ্ছে অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস। এই যে অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস, অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস, এটা হচ্ছে বিষাক্ত এবং এটা খাওয়া যাবে না। এবং বিষাক্ত মাশরুম চেনার কিছু উপায় আছে, যেমন ওগুলা কাঠের উপরে জন্মায়, তারপরে রোদের মধ্যে জন্মায় না, মানে প্রখর রোদে তেমন জন্মায় না, একটু ভেজা পরিবেশে জন্মায়, কাঠের মধ্যে জন্মায়, তারপরে এদের বেসিডস বেগুনি কালার হয়ে থাকে, একটু বেশি কালার দেখা যায়, বুঝতে পারছো? বেশি কালারফুল হয়। তো এরকম যে মাশরুমগুলো আছে এগুলো বিষাক্ত। তো অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস এরকমই একটা বিষাক্ত মাশরুম, যেটা খাওয়া যাবে না। ওকে, নেক্সট, আলুর বিলম্বিত ধসা রোগে কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি আলুর যে বিলম্বিত ধসা রোগ খুবই ইম্পর্টেন্ট, এইটা হয় মূলত একটা ছত্রাক দিয়ে, ছত্রাক ঘটিত রোগ, এবং সেই ছত্রাকের নাম হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স। সেই ছত্রাকের নাম হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স। তাহলে আলুর বিলম্বিত ধসা রোগ যেই ছত্রাক দিয়ে হয়, ফাইটোপথোরা ইনফেস্টেন্স। ওকে, তাহলে আলুর বললাম না, এই যে বানানে যথারীতি সমস্যা হয় এই ধরনের বানানগুলোতে, এই একটা অধ্যায়ের নামগুলো পড়তে আমার অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, তাহলে আলুর বিলম্বিত ধসা রোগ এটা এক ধরনের ছত্রাক দিয়ে হয়। কোন ছত্রাক? ফাইটোপথোরা ইনফেস্টেন্স। মনে রাখার উপায় কি? মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই না। বইয়ের নাম কি আর ছন্দ দিয়ে হয়? কোনগুলো হয়? নন্ডবী জাবিতে যে দেখবে পড়াচ্ছি, ছন্দ দিয়ে পড়াচ্ছি, কিন্তু এখানে এত উদাহরণ, তুমি বেশি ছন্দ মনে রাখতে পারলে ছন্দে বলে দেবা, দেখবা কি পড়ছো কিছু মনে নাই। তো এই জন্য এমনি মনে থাকবে ফাইটোপথোরা ইনফেস্টেন্স, কয়েকবার পড়তে হবে, কারণ যেহেতু যেগুলো বেশি ইম্পর্টেন্ট শুধুমাত্র এগুলোই কিন্তু আমি আজকে ক্লাসে পড়াচ্ছি। তো তুমি এগুলো পড়তে পারবে না, তো একদম না প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে দেওয়া যাবে না। তো আলু বিলম্বিত ধসা রোগের জন্য দায়ী কে? ফাইটোপথোরা ইনফেস্টেন্স, এবং এক্ষেত্রে আমরা ইউজ করি 1% বর্জ্য মিশ্রণ। এটার ক্ষেত্রে আমরা চিকিৎসা বলো বা এটার এই রোগ প্রতিরোধে আমরা আলু খেতে কি দিই? 1% বর্জ্য মিক্সচার দিই, 1% বর্জ্য মিশ্রণ দিই। লাইকেন কি? লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের একটা সহাবস্থান, যেখানে শৈবাল এবং ছত্রাক একসাথে থাকে। তো লাইকেনের মধ্যে এই যে কম্বিনেশন, এখানে দুজনকে উপকার করে। তো যখন এরকম একটা কম্বিনেশন পাওয়া যায় যেখানে দুজনকে উপকার করে, এই ধরনের কম্বিনেশনটাকে আমরা বলি সিম্বায়োসিস বা সহাবস্থান। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো ভাই, লাইকেনের মধ্যে শৈবাল থাকে মাত্র 5 থেকে 10%। লাইকেনের মধ্যে শৈবাল কত পার্সেন্ট? মাত্র 5 থেকে 10%। আর বাকি ম্যাক্সিমামটাই হচ্ছে ছত্রাক, ওকে, বাকি ম্যাক্সিমামটাই ছত্রাক। লাইকেনের শৈবাল হচ্ছে 5 থেকে 10%, খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলছে এরা কি হিসেবে অবস্থান করে? এরা পরস্পরকে হেল্প করে, তাই না? একজন একজনকে হেল্প করে। শৈবাল ছত্রাককে হেল্প করে, ছত্রাক শৈবালকে হেল্প করে। ভাই মনে রাখো এই পার্সেন্টেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাইকেনের শৈবাল কত পার্সেন্ট? 5 থেকে 10%। শৈবাল খাবারটা তৈরি করে, ছত্রাক পায়, ছত্রাকের যে বিষাক্ত মানে বর্জ্যগুলো আছে এগুলো শৈবাল গ্রহণ করে ফেলে। ওকে, এটা গুড একটা কোঅর্ডিনেশন, সহাবস্থান। এই যে একজন একজনকে হেল্প করা এটাকে আমরা বলি মিথজীবিতা। একজন একজনকে হেল্প করা এটাকে আমরা কি বলি? মিথজীবিতা। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস তোমাকে এখানে আরেকটা জিনিস বলে দিই, এটা আরেকটা টপিক আছে এখান থেকে, যদিও বোর্ডের আগে প্রশ্ন তেমন আসে নাই। দাঁত রোগটা কেন হয়? দাঁত রোগ হয় ট্রাইকোফাইটন দিয়ে। ট্রাইকোফাইটন দাঁতের জন্য দায়ী ছত্রাকের নাম কি? ট্রাইকোফাইটন। ওকে, তো চিকিৎসা শাস্ত্রে এই দাঁতকে বলা হয় টিনিয়া। পরীক্ষা যদি আসে চিকিৎসা শাস্ত্রে কি বলা হয়? উত্তর হচ্ছে টিনিয়া। ওকে, বিভিন্ন জায়গায় টিনিয়া হইতে পারে, টিনিয়া পেডিস, টিনিয়া ক্রোডিস, বিভিন্ন পজিশন অনুযায়ী নাম ভিন্ন হয়। তো এইচএসসি লেভেলে এত ডিপে এর আগে প্রশ্ন আসে নাই। তারপর তুমি চাইলে আমার ডিটেলস ক্লাস করতে পারো, আমি আবার বলছি অপশন দিয়ে রাখতেছি, বাট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো অন্তত পক্ষে তুমি দেখে যাও। টিনিয়া হচ্ছে চিকিৎসা শাস্ত্রে বলা হয়, চিকিৎসা শাস্ত্রে আমরা এটাকে বলি টিনিয়া। তো একটা গাছ আছে বুঝছো, আসলে আমরা তো গাছের ওষুধ ব্যবহার করি না, কিন্তু একটা গাছ আছে আমরা দাঁত মর্দন। এই গাছের তোমার পাতা রস কিছুদিন লাগালে তোমার দাঁতটা সেরে যায়। আবার এমনিতে অনেক ওষুধ আছে বুঝছো, এমনি অনেক ওষুধ আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করে দেখি,
এই যে দাঁত আমি একটু বলে দিই, খেয়াল করে দেখো, আমি বই থেকে তোমাদের এই বইয়ে নাই, এটা আস্তে আস্তে আজমল স্যারের বইয়ে। যেমন একটা হচ্ছে টিনিয়া ক্যাপিটিস। ক্যাপিটিস মানে কি সবাই একটু খেয়াল করো। ক্যাপিটিস মানে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে একদম হেড, বাংলাদেশের ক্যাপিটালকে ঢাকা, কোনটা ঢাকা। ক্যাপিটিস বললে আমি বুঝবো মাথা, তাহলে মাথার মধ্যে যদি দাঁত হয় আমরা কি বলবো? টিনিয়া ক্যাপিটিস। পেডিস বলো পা, পায়ের মধ্যে দাগ হলে টিনিয়া পেডিস। ওকে, তো দুইটা ইম্পর্টেন্ট জায়গায় গেল। টিনিয়া ফেসি তোমরা পারবা, ফেস মানে মুখমণ্ডল। টিনিয়া কর্পোরিস, এটা খুব ইম্পর্টেন্ট। টিনিয়া কর্পোরিস, কর্পোরিস কোনটা? পুরা বডিতে, খেয়াল করে দেখো, যদি পুরা বডিতে মানে নর্মাল বডির ট্রাঙ্কে, এই বডির এই ট্রাঙ্কে হয় আমরা বলবো টিনিয়া কর্পোরিস। টিনিয়া কর্পোরিস। মাথায় হলে ক্যাপিটিস, পায়ে হলে টিনিয়া পেডিস। ওকে, ফেসি হলে টিনিয়া ফেসি, এটা পারবা, যেটা নামের সাথে মিল আছে, এটা পরীক্ষা আসে না। নখ পরীক্ষা আসে, নখ পরীক্ষার জন্য মাস্ট। নখে হচ্ছে টিনিয়া আঙ্গুয়াম, নখের মধ্যে হয় টিনিয়া আনগুয়াম। বলতে পারো ভাইয়া এত কঠিন লাগতেছে না, আমি এটা সরাসরি ওই যে আনগুয়াম, এটা সরাসরি আমি আজমল স্যারের বই থেকে এটা পড়াচ্ছি। আজমল স্যারের বই এটা আছে, তারপরে এই জন্য হাসান স্যারের বইও নাই। তো তুমি কয়েকটা জিনিস মাথায় রাখো। পায়ে কোনটা? টিনিয়া পেডিস। ওকে, মাথায় কোনটা? ক্যাপিটিস। বডিতে কর্পোরিস, নখে হলে আনগুয়াম। ওকে, শেষ ইনশাল্লাহ। অ্যাটলিস্ট এই কয়টা তো তুমি পড়লা। আর বলতে পারো ভাই হাতেরটা কি? হাতেরটা হচ্ছে টিনিয়া এম দিয়ে হচ্ছে হ্যাঁ ম্যানাস, টিনিয়া ম্যানাস, টিনিয়া ম্যানাস। ওকে, আমি বই থেকে দেখে দেখে বললাম, কারণ এটা যেহেতু আজমল স্যার হাসান স্যারের বই নাই, এই জন্য তোমরা চাইলে এটা মনে রাখতে পারো। এবং আমার মনে হয় তোমরা না লিখলে অলরেডি পারবা। ক্যাপিটিস, কর্পোরেস, ম্যানাস, আনগুইয়াম, পায়ে হচ্ছে পেডিস। ওকে, ঠিক আছে, অনেকগুলো এমসিকিউ এখানে আছে, এই জন্য ভাবলাম যে পড়াই দিই, কারণ রিস্ক নিয়ে লাভ নেই। এই যে লাইকেনে শৈবাল এবং ছত্রাক পাশাপাশি থাকে, শৈবালকে বলা হয় ফটোবায়ন্ট। শৈবালকে বলা হয় ফটোবায়ন্ট, কারণ সে খাবার তৈরি করে। ওকে, ফটোবায়ন্ট হচ্ছে শৈবাল, কারণ সেই মূলত আলোটাকে কাজে লাগিয়ে খাবার তৈরি করে। ইউ হ্যাভ টু বুঝতে হবে। নেক্সট, লাইকেনে শতকরা কত ভাগ শৈবালের উপস্থিতি থাকে? উত্তর হচ্ছে, এটা অলরেডি বলছি, 5 থেকে 10%, খুব ইম্পর্টেন্ট। আর বাকিটা হচ্ছে ছত্রাক। ওকে, বাকিটা হচ্ছে ছত্রাক। তো লাইকেনের অনেক প্রকারভেদ দেওয়া আছে, বুঝছো? এত প্রকারভেদ আসলে উদাহরণ সহ পড়া সম্ভবই না, এটা আমার পক্ষে সম্ভবই না, তোমার পক্ষে আমি জানি না সম্ভব কিনা। আমি যখন অ্যাডমিশনের জন্য পড়ি মেডিকেলের জন্য, এই উদাহরণগুলো আমি প্রথমবার অনেক কষ্ট করে পড়ছি, যখন শুধুমাত্র একটা অধ্যায়ের উপর পরীক্ষা থাকে রেগুলার বেসিসে। তো খুব ভালো করে পড়ছি, কিন্তু পরীক্ষা লেগে দেখি তাও একদম টেস্ট লেগে অবস্থা খারাপ। এরপরে আমি ভর্তি পরীক্ষার আগে এখানে যে এত উদাহরণ আমি বাদ দিয়ে গেছি, ভাই এখান থেকে একটা প্রশ্ন আসলে আসুক, পারবো না, এটা বাদ। এই উদাহরণ আমি এটা মনে রাখতে পারবো না, এটার জন্য আমি জীবন শেষ করতে পারবো না। কারণ ওই যখন তুমি পুরো বই পড়বা, তখন আসলে এত এই ঘুরে এমসিকিউ এগুলা মনে রাখা মানে এত বেশি ইম্পর্টেন্ট তো না। সো এগুলো সব মনে রাখা কঠিন, বুঝতে পারছো? এগুলোর জন্য দেখা যাবে আরও অনেক সহজ এমসিকিউ তুমি মনে রাখতে পারছো না, পড়তে পারছো না, এগুলো প্রেশারে। সো এই জন্য আমি ওগুলো এভাবে স্কিপ করে গেছি। যেমন এখানে লাইকেনের উদাহরণগুলো থেকে বোর্ডে একটা প্রশ্ন আসছে এর আগে, তুমি চাইলে সরাসরি প্রশ্নটা পড়তে পারো, বাট একই কথাই, কারণ অনেক আগে আসছে। আর যেহেতু তোমার উদাহরণ যে কোনোটা আসতে পারে, সেখানে তুমি কত উদাহরণ পড়বা? ওকে, চাইলে তুমি যদি চাও ভাই আমি তাও পড়তে চাই, আমার মেডিকেল মিশনের ক্লাসটা দেখো, ইউটিউবে দেওয়া আছে, ফ্রিতেই দেওয়া আছে। হুপিং কফের নিরাময়ের জন্য কোন লাইকেনটি ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট। হুপিং কফের জন্য ইউজ করা হয় এই যে ক্লেডোনিয়া। তাহলে এখানে আসলে যেটা হয়েছে কি, ক্লেডোনিয়া বানানটা ভুল আছে, এটা ক্লেডোনিয়া হবে, বুঝছো? ক্লেডোনিয়া। হুপিং কফে ইউজ করা হয় ক্লেডোনিয়া। আর জলাতঙ্কে পেল্টিগেরা, জলাতঙ্কে রোগের চিকিৎসায় পেল্টিগেরা, জলাতঙ্কের জন্য পেল্টিগেরা, হুপিং কফের জন্য ক্লেডোনিয়া, দুইটাই খুবই ইম্পর্টেন্ট। হুপিং কফের জন্য ক্লেডোনিয়া, জলাতঙ্কের জন্য পেল্টিগেরা। হ্যাঁ, আশা করি পারবা। বায়ু দূষণ বৃদ্ধি পেলে নিচের কোন উদ্ভিদটি দূষক পদার্থ শোষণ করে নিয়ে মরে যায়? এটা একটা খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। বায়ু দূষণ যদি বেড়ে যায়, তাহলে এটার ইফেক্ট পড়ে লাইকেনের উপরে। লাইকেন ওই দূষক পদার্থগুলোকে শোষণ করে মরে যায়। তো একটা অঞ্চলে যদি তুমি দেখো লাইকেন মারা যাচ্ছে, বুঝবা ওই অঞ্চলের পরিবেশটা খারাপ। তাহলে এই যে বুঝবো লাইকেন দেখে, কারণ লাইকেন কি করে, এই দূষক পদার্থগুলোকে শোষণ করে নিয়ে ও পটল তুলে মানে মরে যায়। ওকে, নেক্সট, সেট্রারিয়া আইসল্যান্ডিকা নামক লাইকেনটি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? এটা একটা ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্ট এই জন্য, কারণ আমরা তো দুইটা অলরেডি পড়ে আসছি, ক্লেডোনিয়া পড়ে আসছি হুপিং কফের বেলায়, তোমার পেল্টিগেরা পড়ে আসছি জলতঙ্কের বেলায়। সেট্রারিয়া এটা ইউজ করা হয় যক্ষা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে যক্ষা হয়, এই যক্ষা রোগের চিকিৎসায় এই সেট্রারিয়া আইসল্যান্ডিকা ব্যবহার করা হয়। আর তেমন আসলে বাকি নাই, আমরা সরাসরি লাস্ট কোয়েশ্চেন হিসেবে চলে আসতেছি। আমাদের এখানকার লাস্ট কোয়েশ্চেন, শৈবাল ছত্রাকে আমরা অনেক এমসিকিউ আসলে পড়ছি অলরেডি। দেখো আমার অলরেডি এখানে প্রায় 54 নম্বর স্লাইড চলতেছে। তা আর কিছু না হোক, তোমার অন্তত পক্ষে 54টার সাথে 2-3টা করে যদি এমসিকিউ বলি, কিছু কিছু জায়গায় অন্ততপক্ষে 70-80টা এমসিকিউ ইনশাল্লাহ পড়া হয়েছে। কিচ্ছু না হোক 50টা হলেও পড়া হয়েছে, যেটা তোমার হয়তো বা 50টা এমসিকিউ তো আলহামদুলিল্লাহ এই অধ্যায় থেকে পড়া হলো, যে অধ্যায় থেকে তোমরা পড়ো না।
তো আশা করি যে কমন যে প্রশ্নগুলো আছে, কনসেপচুয়াল বিষয়গুলো আছে, এগুলো আসলে আশা করি ইনশাল্লাহ উত্তর করতে পারবা। ওকে, তাহলে স্যাট্রারি আইসল্যান্ডিকা এই লাইকেনটা ইউজ করা হয় যক্ষার চিকিৎসায়, এবং যক্ষা খুবই ইম্পর্টেন্ট। যক্ষা ভালো হয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে যক্ষা হয়ে থাকে, এটা একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। জলাতঙ্কে রোগের চিকিৎসায় কোন লাইকেনটি ওষুধ হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অলরেডি বলছি, পেল্টিজারা। জলাতঙ্কে কোনটা? পেল্টিজারা। জলাতঙ্কে কোনটা? পেল্টিজারা। আমার দেখা যাচ্ছে আরেকটা প্রশ্ন আছে আমার এখানে, না সরি একটা প্রশ্ন নাই। আলহামদুলিল্লাহ আমাদের এই শৈবাল ছত্রাকের এই অংশটা আশা করি ইনশাল্লাহ, এই যে দেখো অলরেডি 58 3 বিয়োগ করলে 55টা প্রশ্ন আলহামদুলিল্লাহ আমি এখানে আনছি স্লাইডে, তোমরা তো পেয়ে যাবা। সাথে আমি কিছু কিছু জায়গা যেটা কনসেপ্ট ইম্পর্টেন্ট সেটা কনসেপ্ট আমি দিয়ে দিছি, যেগুলো তোমার একসাথে অনেকগুলো এমসিকিউ। তো আশা করা যায় ইনশাল্লাহ 55 যোগ আমি যে 15টা ধরি, ওখানে এক্সট্রা তার বেশি ধরতে হবে, 70-80টা আলহামদুলিল্লাহ এখান থেকে তোমার হয়ে গেছে। নামের টপ 300, বাট তুমি ইনশাল্লাহ ক্লাসটা শেষ করার পরে বুঝতে পারবা তুমি কি পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস তুমি করেছো। ভাইয়া একবার করার পরে আরেকবার অন্ততপক্ষে স্লাইডটা রিভিশন দিবা। একবার ক্লাসটা করবা, আরেকবার স্লাইড রিভিশন দিবা। ওকে, এটা মাস্ট। তাহলে তোমার ব্রেনের মধ্যে পড়াটা অনেকদিন স্থায়ী হবে। তাহলে আমরা চলো পরের অধ্যায় শুরু করি, অধ্যায় 6।